হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির আরেকটা লেকচারে স্বাগতম। তো ভাই আমরা মোটামুটি 5টা মতো লেকচার দেখে ফেলছি। আজকে আমাদের অর্গানিকের 6 নম্বর লেকচারটা। হ্যাঁ, তো আমরা কিন্তু প্রায় শেষের দিকে। হ্যাঁ, এটার পর ইনশাল্লাহ আমাদের আর একটা লেকচার লাগবে, তাহলে আমাদের যে উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংকের টপিকগুলা পড়া শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো আমরা স্টার্ট করি। আজকে আমরা মেনলি কি পড়বো? আজকে পড়বো আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, মানে বেনজিন রিলেটেড যা যা আছে সেগুলো আমরা মেনলি এখানে পড়ার চেষ্টা করব। আচ্ছা চলো আগাই। প্রথমে আমরা কি পড়বো? হাকেল তত্ত্ব, তাই না? এখন একটা যৌগ কখন অ্যারোমেটিক হবে সেটা নিয়ে কিছু নিয়ম আমাদের কাছে তুলে ধরা হয়েছে। এই নিয়মগুলোকে একসাথে আমরা হাকেল নিয়ম বা হাকেল তত্ত্ব বলি। ওকে, সো এই নিয়মগুলো আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, তো যতটুকু জানতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমেই একটা যৌগকে যদি অ্যারোমেটিক হইতে হয় তাহলে সেটাকে অবশ্যই কি হইতে হবে? সেটাকে অবশ্যই সমতলীয় চাকরিক হইতে হবে। ওকে, সমতলীয় চাকরিক হইতে হবে। ওকে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। সেকেন্ডে অনেকে এই জিনিসটা বলে যে এখানে যে চাকরিক যৌগটা আছে সেটার মধ্যে দ্বিবন্ধনগুলো একান্তর অবস্থায় থাকতে হবে, অর্থাৎ একটা পরপর থাকবে, দ্বিবন্ধন এক বন্ধন, দ্বিবন্ধন এক বন্ধন, এরকম ভাবে। আসলে এটা কিন্তু কোনো নিয়ম না। এইটা ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের যৌগ অ্যারোমেটিক হইতে পারে। তো আমি মেনলি তোমাদের বইয়ের কথাগুলোই তোমাদের সাথে একটু ডিসকাস করব। তো দেখো, আমরা প্রথমে কি বললাম? সমতলীয় যৌগ হইতে হবে, যা হবে অবশ্যই একটা চাকরিক যৌগ। এবং এখানে যে চক্রটা তৈরি হয়, এই চক্র গঠনকারী পরমাণুগুলো, হ্যাঁ আমি লিখি, দেখো, চক্র গঠনকারী পরমাণুতে অবশ্যই কি থাকতে হবে? পি অরবিটাল থাকতে হবে। পি অরবিটাল থাকতে হবে এবং সেই পি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে। ইলেকট্রন থাকবে, বুঝতে পারলাম? আচ্ছা, এখানে যে বললাম পি অরবিটালের ইলেকট্রন, এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা মেনলি ডিলোকালাইজড ইলেকট্রন বলতে পারি। ঠিক আছে, এই দেখো, পি অরবিটাল যে ইলেকট্রন গুলা থাকে, এই ইলেকট্রন গুলাকে আমরা কি বলবো? ডিলোকালাইজড ইলেকট্রন। ওকে, যেটাকে আমরা বলতে পারি সঞ্চরণশীল ইলেকট্রন। ঘোরাফেরা করতে পারে, এরকম বিষয়টা। এখন বিষয়টা আমি কিভাবে বুঝবো কোন পি এর ইলেকট্রন ঘোরাফেরা করতে পারে, কোন পি এর ইলেকট্রন গুলো ঘোরাফেরা করতে পারে না? দেখো, পি এর ইলেকট্রন ঘোরাফেরা করার প্রথম শর্ত এই পি অরবিটালে ইলেকট্রন গুলো পাই বন্ধন তৈরি করবে। ওকে, এবং এই পাই বন্ধন গুলা মোস্ট অফ দা যৌগের ক্ষেত্রে একান্তর অবস্থায় থাকতে হবে। তখন ইলেকট্রন গুলো কি হয়? সঞ্চরণশীল হয় বা ডিলোকালাইজড হয়। ওকে, একটু কি আমরা বুঝলাম কিনা? আচ্ছা, 3 নাম্বার যে পয়েন্ট আমরা এখানে চিন্তা করব সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে আমি বললাম যে ডিলোকালাইজড ইলেকট্রন, এই ইলেকট্রনের সংখ্যা কি হবে? 4n+2 সংখ্যক হবে। ওকে, 4n+2 সংখ্যক। এখানে n বলতে যে কোনো পূর্ণ সংখ্যা বোঝায়। আমরা অনেক সময় এটাকে চক্রের সংখ্যা মনে করি, বা সবসময় কিন্তু চক্রের সংখ্যা হয় না। আমরা এত ঝামেলার মধ্যে যাচ্ছি না। তো এখানে জাস্ট মনে রাখবা 4n+2, এটা দিয়ে আমরা মিলে কি করি? সঞ্চরণশীল ইলেকট্রনের সংখ্যাটাকে যাচাই করে দেখি। যদি মিলে যায় তাহলে সেই যৌগটা কি হবে? সেই যৌগটা কিন্তু অ্যারোমেটিক হবে। যদি না মেলে তাহলে হবে না। এখন তুমি চিন্তা করে দেখো, ধরো তুমি এখানে n এর বিভিন্ন মান বসাইলা, 1 2 3 4, হ্যাঁ, 0 সহ, 0 1 2 3 4, এরকম n এর বিভিন্ন মান বসাইলা, তাহলে তুমি কিন্তু বেশ কিছু সংখ্যা পাবা। যদি n এর মান 0 বসাও তাহলে 2 পাবা, 1 বসাইলে 6, 2 বসাইলে 10, 3 বসাইলে 14, তাই না? এরকম ভাবে বিভিন্ন সংখ্যা কিন্তু আমরা পেয়ে থাকি। এই যে সংখ্যাগুলো বের হয়ে আসলো, এদেরকে আমরা কি বলি? হাকেল সংখ্যা। কি বলো তো? এদেরকে আমরা বলি হাকেল সংখ্যা। তার মানে সোজা কথায়, যেসব যৌগে হাকেল সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন পাওয়া যায় তারাই অ্যারোমেটিক যৌগ, তাই না? যেমন কি এক্সাম্পল হইতে পারে? এখানে বেনজিন আছে, ন্যাপথালিন আছে, তারপর টলুইন আছে, তাই না? সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন আছে। তো এইসব এক্সাম্পল গুলো কিন্তু আমরা আগে থেকে জানি। তবে এখান থেকে খুব একটা কমনলি প্রশ্ন হয় না বলেই আমরা জাস্ট একটু টপিকে পড়লাম, আর তেমন কিছু এখান থেকে দেখার দরকার নাই। আসো, পরে আমরা দেখবো বেনজিন। তো বেনজিনকে আমাদের বলতে পারো যে মূল অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে আমরা কি বলি? অ্যারিন বলি না? তাহলে বেনজিন এবং তাদের জাতককে মিলিয়ে আমরা অ্যারিন চিন্তা করি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন চিন্তা করি। আচ্ছা, এখন আসো আমরা বেনজিন থেকে কি কি পড়তে পারি। তো প্রথম কথা তুমি যদি বেনজিন থেকে বেসিক কিছু ইনফরমেশন শিখতে চাও, যে বেনজিন দেখতে কিরকম হয়? সমতলীয় ষড়ভুজাকার, তাই না? সমতলীয় ষড়ভুজাকার। এখানে প্রত্যেকটা কার্বন একই তলে আছে, প্রত্যেকটা কার্বনে ইলেকট্রন ঘনত্ব সেম, প্রত্যেকটা কার্বনের সংকরায়ন সেম, sp2,
প্রত্যেকটা কার্বন একে অপরের থেকে সমান দূরত্বে আছে, সেটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। ওকে, তার মানে এখানে কার্বনের যে 6টা পরমাণু আছে, 6টা পরমাণু একই বৈশিষ্ট্য বিয়ার করে। আচ্ছা, এখন যদি আমি এখানে বেনজিনের গঠনটা দেখতে চাই, তাহলে দেখো বেনজিনের গঠনটা কিরকম হয় আমরা কিন্তু সবাই জানি, তাই তো? আমরা সবাই জানি বেনজিনের গঠনটা দেখতে এরকম হয়, তাই না? এখানে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, এটাকে আমরা চক্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাই না? এটা কিরকম হয়, C6H6, তাই তো? এগুলো তো নতুন করে শেখার কিছু নাই। আচ্ছা, এবার আসলে আমরা কিভাবে বেনজিনটাকে তৈরি করতে পারি সেগুলো দেখি একটু। সবার প্রথমে আমরা কি দেখব? সবার প্রথমে দেখা যেতে পারে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড COOH। আচ্ছা, যদি আমি বেনজোইক অ্যাসিডকে প্রথমে ধরলাম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে চালনা করলাম, তাহলে কি হবে? প্রশমন বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম বেনজয়েড তৈরি হবে, তাই না? বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ, সেই সোডিয়াম বেনজয়েডকে আমরা কি করব? পরবর্তীতে সোডা লাইমের মধ্যে চালনা করব। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণই হচ্ছে সোডা লাইম। চালনা করলে কি হবে? সুন্দর মতো কার্বন একটা বের হয়ে যাবে কার্বনেট আকারে, আর সেই জায়গায় হচ্ছে সুন্দর মতো একটা হাইড্রোজেন যুক্ত হয়ে বেনজিন তৈরি করবে, তাই না? তো এগুলো আসলে নতুন করে শেখার কিছু নাই। এবার হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে ফেনল। ফেনলটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ফেনলকে জিঙ্ক চূর্ণের মধ্য দিয়ে চালনা করি, উত্তপ্ত করি, তাহলে কি হবে? এখানে বেনজিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, এরপর খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে ইথাইন, ঠিক আছে, বা অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, যদি আমরা 3 অণু অ্যাসিটিলিন নেই এবং সেই 3 অণু অ্যাসিটিলিনকে উত্তপ্ত লৌহ নলের মধ্যে দিয়ে চালনা করি, হ্যাঁ, আমরা কি করব? লৌহ নল বা আয়রন প্রভাবকের মধ্যে দিয়ে চালনা করব উত্তপ্ত অবস্থায়, মেনলি এখানে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। তখন কি হবে? এরা পলিমারকৃত হয়ে বেনজিন তৈরি করে। তার মানে ইথাইনের পলিমার হচ্ছে, বা অ্যাসিটিলিনের পলিমার হচ্ছে বেনজিন, বেনজিনের মনোমার হচ্ছে অ্যাসিটিলিন, মনে থাকবে? আচ্ছা, আসো তাহলে এরপরে কি আছে? এরপর হচ্ছে আমাদের সেই বিডিসি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখান থেকে আমরা কিভাবে বেনজিন পাচ্ছিলাম এটা কিন্তু আমরা আগের লেকচারগুলোতে শিখছিলাম। এখানে আমরা হচ্ছে নিব কি? হাইপোফসফরাস অ্যাসিড, কপার প্রভাবক, অবশ্যই তাপ দিব। এই অবস্থায় কি হয়ে যাবে? এটা আর্দ্র বিশ্লেষণ হয়ে যাবে, আর্দ্র বিশ্লেষণ হয়ে বেনজিন তৈরি করবে, তাই না? আচ্ছা, আর কি আছে? লাস্ট একটা আছে, সেটা হচ্ছে আমাদের রিগনার বিকারক, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। যে কোনো হ্যালোজেন থাকতে পারে। এটাকে তুমি যদি আর্দ্র বিশ্লেষণ করে দাও, হ্যাঁ, অম্লীয় মাধ্যমে যদি আর্দ্র বিশ্লেষণ করে দাও, তাহলে এখান থেকে কিন্তু বেনজিন তৈরি হয়, রাইট? তাহলে এইগুলো আমাদের মনে থাকবে। আচ্ছা, এবার আসো তাহলে আমরা একটু আগাই। এবার আসো বেনজিন হচ্ছে কি কি বিক্রিয়া দেয় সেগুলো একটু দেখার চেষ্টা করি। এই ধরো হচ্ছে আমাদের সেই বেনজিন। মনে রাখতে হবে বেনজিন সব সময় হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া দিবে। ওকে, তাহলে বেনজিন কি বিক্রিয়া দিবে? ইলেকট্রোফিলিক বিক্রিয়া দিবে। ওকে, ইলেকট্রোফিলিক বিক্রিয়া সে 2 রকম ভাবে দিতে পারে, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তো প্রথমে আমরা 3টা হচ্ছে একটু সংযোজন বিক্রিয়া দেখবো। তাহলে ইলেকট্রোফিলিক, আমি এখানে হচ্ছে প্রথমে সংযোজন বিক্রিয়া দেখাই, বা অ্যাডিশন, তাই তো? ছোট ছোট ইংলিশ টার্মগুলো তোমরা একটু শিখে রাখতে পারো। আচ্ছা, যদি আমি এখানে অ্যাডিশন গুলো দেখতে চাই তাহলে কিরকম হচ্ছে? সবার প্রথমে কি করব? যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে এখানে হাইড্রোজেন গ্যাস চালনা করব। ওকে, এখানে আমরা কি করব? হাইড্রোজেন গ্যাস চালনা করব। কত মোল? মেনলি 3 মোল লাগে, কারণ এখানে কিন্তু 3টা পাই বন্ধন থাকে, তাই না? সো কি করবে? এই হাইড্রোজেন গ্যাসগুলো হচ্ছে প্রত্যেকটা কার্বনে যুক্ত হয়ে তৈরি করে ফেলবে হচ্ছে এরকম ভাবে সাইক্লোহেক্সেন। ঠিক আছে, এই যৌগটার নাম কি বলো? এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। সংকেতটা আমি এখানে লিখে দিচ্ছি C6H12। ওকে, রাইট? আচ্ছা, যদি আমি এটার মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করি, ওকে, যদি আমি এখানে লুইস অ্যাসিড না নেই, ক্লোরিন গ্যাস চালনা করি, তাহলে কি হবে? সো এখানে যদি আমি লুইস অ্যাসিড না দেই, তাহলে এখান থেকে সুন্দর মতো মুক্তমূলক তৈরি হবে, ইলেকট্রোফাইল কিন্তু তৈরি হয় না। মুক্তমূলকগুলো কি করবে? এই প্রত্যেকটা কার্বনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে নিজেরা বসে যাবে। বসে কি তৈরি করবে? দেখো, বসে তৈরি করবে হচ্ছে এরকম ভাবে একটা যৌগ। ওকে, এই যৌগের নাম কি বলতে পারবা? এটার নাম হচ্ছে হেক্সাক্লোরো সাইক্লোহেক্সেন, অথবা বেনজিন হেক্সাক্লোরাইড, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্যামাক্সিন। ওকে, তাহলে দেখো এটা সংকেত হচ্ছে এরকম C6H6Cl6। হ্যাঁ, দেখো হাইড্রোজেন গুলো কিন্তু আমরা রিপ্লেস করি নাই,
বুঝছো, সংযোগ হচ্ছে না, তার মানে যুক্ত হচ্ছে, রিপ্লেস কিন্তু হচ্ছে না এখানে। তার মানে যে হাইড্রোজেন 6টা ছিল সেগুলো কিন্তু ছিলই, আমি শুধুমাত্র পাই বন্ধন ভেঙে সেখানে 6টা ক্লোরিন পরমাণু যুক্ত করছি। ওকে, তার মানে এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। বানানগুলো একটু দেখে নিও। ওকে, এই গ্যামাক্সিনের অপর নাম আছে, সেটাকে আমরা কি বলি? লিন্ডেন পাউডার। ঠিক আছে, লিন্ডেন পাউডার। এগুলোকে কিন্তু আমরা আগে হচ্ছে কীটনাশক হিসেবে ব্যবহার করতাম, এটা বিষক্রিয়ার কারণে এখন কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় না, অত কিছু দরকার নাই। এবার হচ্ছে পরের বিক্রিয়া, সেটা হচ্ছে অক্সিজেনের সাথে, হ্যাঁ অক্সিজেন বলা উচিত না, ওজনের সাথে। ওকে, জিঙ্কের উপস্থিতি নিব এবং সেখানে পানি দিয়ে আমরা আর্দ্র বিশ্লেষণ করব তাপ দিয়ে, তাই না? ওজনের কন্ডিশন এটা ছিল। আচ্ছা, ওজনীকরণ করলে কি হবে? প্রথম একটা জটিল ওজোনাইড যৌগ তৈরি হয়, মেকানিজম পরে দেখব। ওকে, দেন এখানে কি হবে? এখানে সুন্দর মতো এরকম ভাবে একটা যৌগ তৈরি হয়, এই যে দেখো CHO বন্ড CHO, ইথেন ডাইয়াল আর কি। এই যৌগের নাম হচ্ছে আমাদের গ্লাইঅক্সাল, কমন নাম আর কি, গ্লাইঅক্সাল অথবা ইথেন ডাইয়াল কিন্তু বলা যেতে পারে। বুঝতে পারলাম কি? তাহলে এগুলো হচ্ছে আমাদের সেই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াগুলো। ওকে, এখন আসা হচ্ছে বেনজিন কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াও দেয়, বুঝতে পারছো? তার মানে এখান থেকে কি হবে? আমাদের সুন্দর মতো পাই বন্ধনগুলো ইনট্যাক্ট থাকবে, জাস্ট এখান থেকে হাইড্রোজেন রিপ্লেস হবে। ওকে, সেগুলো হচ্ছে এখন আমরা দেখার চেষ্টা করব। তাহলে এগুলো হচ্ছে এখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা দেখব। কতগুলো আছে আমাদের বই, কিন্তু 5টা রিঅ্যাকশনের কথা বলা আছে, তো আমরা 5টাই দেখব। আচ্ছা, তাহলে আসো প্রথমে আমরা কি দেখব? হ্যালোজেনেশন। ঠিক আছে, কমনলি হচ্ছে আমরা ক্লোরিনেশন আর ব্রোমিনেশনটা করি। তো ধরলাম আমরা এখানে ক্লোরিনেশনটা করলাম, আমরা হচ্ছে Cl2 দিলাম। অবশ্যই এখানে কি দিতে হবে? অনার্দ্র লুইস অ্যাসিড দিতে হবে, এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বলতে পারো ভাই এইটার ভূমিকা কি? এটার কাজই হচ্ছে মেনলি এখান থেকে ইলেকট্রোফাইল তৈরি করা, নানলে কিন্তু এরকম ভাবে গ্যামাক্সিন তৈরি করে দিবে। হ্যাঁ, সো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরিন থেকে Cl+ ক্লোরোনিয়াম ইলেকট্রোফাইল তৈরি হয়, যার ফলে এখানে কি হবে? এখানে যে কোনো একটা কার্বনকে সে অ্যাটাক করে সেখান থেকে হাইড্রোজেন বের করে নিয়ে যাবে। হ্যাঁ, বাই প্রোডাক্ট হিসেবে HCl তৈরি হয়। তো মেইনলি আমরা দেখলাম কি এখানে কি তৈরি হবে? ক্লোরোবেনজিন। ওকে, এই যৌগের নাম কি বলো? ক্লোরোবেনজিন। বুঝতে পারলাম? তাহলে বেনজিন থেকে ক্লোরোবেনজিন এই প্রক্রিয়া তৈরি করা সম্ভব। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ড একটা বিক্রিয়া, সেটাকে আমরা কি বলি? নাইট্রেশন। তো নাইট্রেশন আমরা কি করি? গাঢ় নাইট্রিক অ্যাসিড নেই এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড নেই, এখান থেকে সুন্দর মতো নাইট্রোনিয়াম ক্যাটায়ন তৈরি হয় ইলেকট্রোফাইল হিসেবে। সেটা হচ্ছে যে কোনো একটা কার্বনকে অ্যাটাক করে সেখান থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করে নাইট্রোবেনজিন তৈরি করে দেয়। বুঝতে পারছো? সাথে পানি তৈরি হয়। আচ্ছা, এরপর হচ্ছে সালফোনেশন। সালফোনেশন আমরা কি করি? ধূমায়িত সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, অর্থাৎ এখানে আমাদের SO3 থাকে আর H2SO4 থাকে, এরা মিলে H2S2O7 তৈরি করে, সেটাকে আমরা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, বা ফিউমিগেটেড সালফিউরিক অ্যাসিড, অথবা সেটাকে আমরা অলিয়ামও কিন্তু বলতে পারি। আচ্ছা, এবার আসো এই বিক্রিয়া কি হয়? এই বিক্রিয়া তৈরি হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, আর এখানে আমাদের সুন্দর মতো পানি তৈরি হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াগুলো। হ্যাঁ, FC রিঅ্যাকশন, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। সো প্রথমত হচ্ছে আমাদের অ্যালকাইলেশন, সেখানে আমরা কি করব? একটা অ্যালকাইল গ্রুপকে বেনজিনের কার্বনের সাথে কি করে দিব? যুক্ত করে দিব, তাই না? এখন আমাদের কি লাগবে? একটা লুইস অ্যাসিড লাগবে, তাহলে করে দিলাম। এখানে দেখো মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হয় ইলেকট্রোফাইল হিসেবে, সেই ইলেকট্রোফাইলটা হচ্ছে যে কোনো একটা কার্বনে অ্যাটাক করবে, অ্যাটাক করে কি তৈরি করবে বলতো? টলুইন তৈরি করবে। তার মানে বেনজিন থেকে টলুইন তৈরি করা যায় অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, আর লাস্টে হচ্ছে আমাদের অ্যাসাইলেশন বিক্রিয়াটা, তাই তো? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। দেখো, অ্যাসাইলেশন করার জন্য আমরা কি করব? অ্যাসাইল গ্রুপকে যুক্ত করে দিব, CH3CO, এটা কিন্তু সেই অ্যাসাইল গ্রুপ, তাই না? এটাকে আমরা অ্যালকানোইল গ্রুপও কিন্তু বলতে পারি, জায়গা তো ঝামেলার মধ্যে দরকার নাই। এখানে আমরা কি নিব? শুষ্ক লুইস অ্যাসিড নিব। এখান থেকে যে কার্বোক্যাটায়ন তৈরি হয় অ্যাসাইল ক্যাটায়ন, সেটা হচ্ছে আমাদের বেনজিনের মাথায় বসে যাবে, COCH3। বলতো এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটোফেনল। দেখো 2 কার্বন আছে তাই অ্যাসিটো, আর এখানে দেখো একটা ফিনাইল গ্রুপ আছে তাই ফেনল।
ওকে, সো এটার নাম কিন্তু আমরা একটু ভালো করে মনে রাখবো, সামনে কিন্তু আমাদের লাগবে। এটা হচ্ছে অ্যাসিটোফেনল। আর বাকিগুলোর নাম কিন্তু আমি মুখে মুখে বলে দিচ্ছি, ওগুলো তোমরা আগে থেকে পারো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের রিয়াকশন গুলো এক নজরে দেখে ফেললাম। আচ্ছা, এরপর আমরা হচ্ছে টলিন টপিকটি একটু পরে পড়বো, আগে আমরা এখান থেকে যে রিলেভেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো দেখি। কি বলছে এখানে, আমাদের 5টা যৌগ দেওয়া আছে এবং এখানে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের অধক্রম মানে বড় থেকে ছোট মানে সাজাইতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তোমরা যারা আমার হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের লেকচারটা করছো তারা জানো যে সবচেয়ে বড় বন্ধন দৈর্ঘ্য কার হয়, অ্যালকেনের, তারপর অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকাইন। ওকে, এটা কিন্তু সংকরায়নের উপর ডিপেন্ড করে, যারা লেকচারটা করো নাই এখনই করে আসো। ওকে, আচ্ছা, তার মানে আমি বুঝতে পারলাম আমাদের সবচেয়ে বড় বন্ধন দৈর্ঘ্য হয় অ্যালকেনে। সবচেয়ে বড় কই হয়, অ্যালকেনে, তারপর হয় অ্যালকিনে, তারপর হয় অ্যালকাইনে। একটু তো বুঝলাম আমরা, তাই না? আচ্ছা, আরেকটা কথাও কিন্তু বলছিলাম, যেখানে কোনটার মান কত সেটা কিন্তু বলছিলাম, তাই না? ইথেন ইথিন ইথাইন দিয়ে বলছিলাম না? মনে আছে কি তোমাদের মানগুলা? আমি তোমাদের আরেকবার একটু মনে করে দেই। এটা আমরা পড়ছিলাম 0.154 ন্যানোমিটার, 0.134 ন্যানোমিটার, আর এটা হচ্ছে 0.120 ন্যানোমিটার। আর একটু আগে আমি কি বললাম, বেনজিনের দৈর্ঘ্যটা কত? বেনজিনের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.139 ন্যানোমিটার। হ্যাঁ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হোক অথবা ডাবল বন্ড হোক, বেনজিনের সবগুলা কার্বন হচ্ছে একে অপর থেকে সমান দূরত্বে থাকে, মানে পাশাপাশি কার্বন গুলো আর কি। তো দেখো এটা কিন্তু কোথায় আছে, অ্যালকেন আর অ্যালকিনের মাঝামাঝি আছে, তাই না? তাহলে সবচেয়ে বড় হয় অ্যালকেন, তারপর বেনজিন, তারপর অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকাইন। একটু কি আমরা বুঝলাম না? একটু তো কোনো ডাউট নাই। আচ্ছা, তাহলে এই ইনফরমেশনটা আমরা একটু মাথায় রাখি, মাথায় রেখে দেখি এটা কি সলভ করা সম্ভব কিনা, এই সামান্য কিছু কথা জেনে দেখা যাক। আচ্ছা, আসো তাহলে দেখি। C2H4 CnH2n মানে এটা একটা অ্যালকিন, ইথিন, রাইট? C2H2 CnH2n-2 তার মানে এটা হচ্ছে একটা অ্যালকাইন, ইথাইন। C6H6 মানে বেনজিন, C2H6 CnH2n+2 মানে এটা হচ্ছে একটা অ্যালকেন। হ্যাঁ, আর এটা কি আমাদের সেই ক্লোরোবেনজিন। ধরো এটা আমরা নিয়ে আলোচনা করি নাই, এটা আমরা পরে দেখতেছি। ওকে, তাহলে বলো কারটা সবচেয়ে বড় হবে? নিশ্চয়ই অ্যালকেন সবচেয়ে বড় হবে, তাই না? অ্যালকেন কোথায় আছে? 4 নাম্বার আছে, সো 4 সবচেয়ে বড়। তারপর হচ্ছে আমাদের বেনজিন কোথায় আছে? 3 এ আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের অ্যালকিন 1 এ আছে, তাই না? আর লাস্টে হচ্ছে আমাদের অ্যালকাইন, সেটা হচ্ছে 2 এ আছে, তাই না? বলতে পারো ভাই 5 গেল কোথায়, তাই না? 5এরটা কিন্তু আমরা জানি না, তাই তো? ক্লোরিন থাকলে যে কিরকম বন্ধন দৈর্ঘ্য হয় সেটা কিন্তু আমরা জানি না। ওকে, দেখা যাক ওইটা না জেনেও কি প্রশ্নটা সমাধান করা সম্ভব কিনা। এই সিকোয়েন্সে কি কেউ আছে? দেখা যাক। 4 3 1 2, দেখো এই যে দেখো এখানে কি আছে, 4 5 হবে না, 2 1 হবে না, 2 1 হবে না, 4 1 হবে না, হবে শুধুমাত্র এটা 4 3 1 2, তাই না? সঠিক সিকোয়েন্স আছে। দেখো 5 নাম্বারটা কিন্তু মাঝে আসে, 3 নাম্বার আসে, ওইটা কিন্তু আমাদের কোনো বদার করার বিষয় না, কারণ বাকিগুলো কিন্তু মিলে গেছে। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। তাহলে আমি যদি তোমাদেরকে একটু ডিনোট করে দেই, 5 নাম্বারটা মিললে আছে এই জায়গাটায়, বুঝছো? এই জায়গাটায় মিললে 5 নাম্বারটা আছে। অত কিছু আমাদের দেখার বিষয় না যদিও। চলো আগাই। আচ্ছা, কি বলছে দেখো, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে ক্লোরোমিথেনের বিক্রিয়া কি তৈরি হয়, তাই তো? তার মানে দেখো এই যে আমাদের বেনজিন আর এই যে আমাদের সেই ক্লোরোমিথেন CH3Cl, এখানে আমাদের কি আছে, লুইস অ্যাসিড আছে, তাই না? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, সেটা যে কোনো একটা কার্বনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে কি করবে আমাদের এরকম ভাবে মিথাইল বেনজিন তৈরি করে, আর এখানে HCl। বলো মিথাইল বেনজিনের নাম কি? টলুইন, তাই না? টলুইন, তাই না? এরকম বিষয়টা। তাহলে খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের সেই রিয়াকশনটা কি তৈরি হলো এখানে, মিথাইল কার্বোক্যাটায়ন আছে কি কোথাও? অপশন সি তে আছে, তাহলে এটাই উত্তর, রাইট? আচ্ছা, চলো আগাই। বেনজিনের অ্যাসাইলেশন বিক্রিয়ায় নিচের কোনটি তৈরি হয়? অ্যাসাইলেশন বিক্রিয়া কি ছিল? এই যে আমাদের বেনজিন, এর সাথে আমাদের কি হবে, অ্যাসাইল ক্লোরাইড। অ্যাসাইল ক্লোরাইড, এটা কিনা কি থাকবে, শুষ্ক লুইস অ্যাসিড থাকবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে, ফেরিক ক্লোরাইড হতে পারে, যা কিছু হোক। এখানে সুন্দর মতো CH3CO কার্বোক্যাটায়ন তৈরি হয়, সেই কার্বোক্যাটায়ন গুলো যে কোনো একটা কার্বনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে এখানে যুক্ত হয়ে তৈরি করবে কি বলতো, এই যৌগটার নাম কি বলে দিছিলাম না, অ্যাসিটোফেনল। এখানে তৈরি করে হচ্ছে অ্যাসিটোফেনল।
দেখা যাক এটা কোথাও আছে, এটা কিন্তু এই যে এখানে আছে, অপশন সি হচ্ছে তাহলে উত্তর। পরে কি বলছে দেখো, বেনজিন দেওয়া, নাইট্রিক অ্যাসিড দেওয়া, গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া, মানে এখানে অবশ্যই নাইট্রেশন হচ্ছে, নাইট্রেশনে নাইট্রোবেনজিন তৈরি হচ্ছে আর পানি তৈরি হয়। এখানে নাইট্রিক অ্যাসিডের ভূমিকা কি? বলতে পারো ভাই নাইট্রিক অ্যাসিড তো এরকম, তাই তো, এইচ আছে আর NO3 আছে, তাই না, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্রোটন দান করে, তাহলে তো অ্যাসিডই হবে, তাই না, তাহলে তো অ্যাসিডই হওয়া উচিত। বাট খেয়াল করে দেখো, আমি যখন এখানে নাইট্রিক অ্যাসিডকে বেনজিনের কার্বনের সাথে যুক্ত করতেছিলাম, তখন সেটাকে কিভাবে ভাঙছিলাম? এইভাবে কি ভাঙছিলাম? এইভাবে কিন্তু এই যৌগটাকে আমরা ভাঙি নাই। হ্যাঁ ঠিক আছে, বেশিরভাগ সময় বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু সে প্রোটন দান করার মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ করে, বাট এখানে কিন্তু সেই কাজটা হয় নাই। এখানে কোন কাজটা হয়েছে? এখানে মেইনলি নাইট্রিক অ্যাসিডটা OH NO2 এই আকারে ভাঙে, OH টা নেগেটিভ, NO2 টা পজিটিভ, তাই না? তার মানে সে যদি NO2 টাকে বের করে দেয়, থাকলো কি OH, তার মানে ইনডিরেক্টলি বলা যায় কি সে OH দান করলো। OH কে দান করে? নিশ্চয়ই ক্ষার দান করে। তার মানে এখানে নাইট্রিক অ্যাসিডটা কিন্তু ক্ষার বা ক্ষারক হিসেবে কাজ করে, হ্যাঁ, বেজ হিসেবে কাজ করে। কথা কি বুঝতে পারছো? এটা তোমরা অনেকেই বুঝো না, জাস্ট তোমরা হচ্ছে এই যে ফরম্যাটটা এখানে কি হচ্ছে সেটার দিকে তাকাও, তাহলে কিন্তু কাজ শেষ। হ্যাঁ, চলো তাহলে আমরা আগাই। এরপর কি বলছে দেখো, বেনজিন রিঅ্যাক্টস উইথ ক্লোরিন ইন প্রেজেন্স অফ সানলাইট টু প্রোডিউস। দেখো বেনজিন যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তখন কিন্তু দুই রকমের কেস হইতে পারে, না তিন রকমের কেস হইতে পারে। প্রথম কেসটা কি, সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে না। দ্বিতীয় কেসটা হচ্ছে সূর্যের আলো থাকলে সে হচ্ছে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক মেকানিজমে বিক্রিয়া করে। তৃতীয় কেসটা হচ্ছে লুইস অ্যাসিড থাকলে সে হচ্ছে ইলেকট্রোফিলিক মেকানিজমে বিক্রিয়া করে, রাইট? আচ্ছা, তাহলে জিনিসটা যদি এরকম হয় তাহলে দেখো কিরকম হচ্ছে বিষয়টা। যদি আমরা এখানে ক্লোরিন গ্যাস নেই এবং কি বলছে সূর্যের আলো আছে, ইউভি লাইট, তাই তো, এরকম আছে, তাহলে হচ্ছে মুক্তমূলক তৈরি হবে। মুক্তমূলক গুলো হচ্ছে প্রত্যেকটা কার্বনে যে অ্যাটাক করবে, অ্যাটাক করে কি তৈরি করবে? এরকম ভাবে গ্যামাক্সিন তৈরি করবে, তাই না? এটা কিন্তু আমরা দেখে আসছি, তাই না? এটা তো সেই গ্যামাক্সিন, এই যে দেখো এই হচ্ছে আমাদের সেই গ্যামাক্সিন, বুঝতে পারলাম? আচ্ছা চলো আগাই। এখানে দেখো নিচের কোনটি অ্যাসিটিলিনের পলিমার? আমরা কি বলছিলাম, অ্যাসিটিলিনের পলিমার হচ্ছে বেনজিন। বলো তো এখানে বেনজিন কোথায় আছে? তোমরা যদি অপশনগুলা ভালো মতো দেখতে না পাও, ঘোলা দেখায়, আমি তোমাকে একটু এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই এরকম একটা ত্রিভুজ। ত্রিভুজ মানে কি? তিন কোণায় তিনটা কার্বন, তাই না? তার মানে কি সাইক্লোপ্রোপেন। এটা হচ্ছে একটা চতুর্ভুজ মানে সাইক্লোবিউটেন। এটা হচ্ছে ষড়ভুজ মানে সাইক্লোহেক্সেন। এখানে চক্র আছে মানে এটা হচ্ছে বেনজিন। তাহলে উত্তর হবে কিন্তু এইটা, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, রাইট? আচ্ছা পরে দেখো, দস্তার গুঁড়া মানে জিঙ্ক, দস্তা মানে কি? জিঙ্ক। এটার সাথে ফেনলকে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? দেখো আমাদের কাছে এই ছিল হচ্ছে ফেনল, এর সাথে যখন আমি জিঙ্ক দিতাম, হ্যাঁ, দস্তার চূর্ণ বা জিঙ্কের চূর্ণ দিয়ে যখন উত্তপ্ত করতাম, জিঙ্ক কি করে? সুন্দর মতো এই যৌগটাকে আমাদের বিজারিত করে ফেলে। জিঙ্ক নিজে জারিত হয়ে যায়, ফেনলকে বিজারিত করে ফেলে। কিভাবে জারিত হয়? এই অক্সিজেন ধরে সে হচ্ছে চলে যায়, চলে তৈরি করে হচ্ছে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা তাহলে এখানে কি থাকলো? হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে তৈরি করবে বেনজিন, বুঝতে পারছি, বেনজিন। তাহলে দেখো এখানে বেনজিন, এই যে অপশন এ, ক্লিয়ার? চলো আগে। আচ্ছা এখানে দেখো আমাদের একটা রিটেন প্রশ্ন, বুটেক্স 22 আসা। এ একটা যৌগ বলা 450 ডিগ্রি সেলসিয়াসে আয়রন প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে। তাহলে আমরা কি দেখছিলাম? পলিমারকরণ বিক্রিয়া। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ইথাইন C2H2, তাই তো, আর বিটা হচ্ছে আমাদের সেই বেনজিন। তারপর দেখো অ্যানহাইড্রাস পেরিক্লোরাইড লুইস অ্যাসিড শুষ্ক অবস্থায় আছে, আর এখানে আমাদের কি আছে? অ্যাসাইল ক্লোরাইড, তাই তো, অ্যাসাইল ক্লোরাইড। তাহলে এটা কি হবে? FC অ্যাসাইলেশন, তাই তো, FC অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন হয়ে এখানে কি তৈরি করবে? অ্যাসিটোফেনন COCH3, রাইট? বিষয়টা এরকম। আচ্ছা পরে কি করছি আমরা? গাঢ় HCl দিলাম, জিঙ্ক অ্যামালগাম দিলাম। তাহলে এখানে কি হবে বলো? এটা কোন বিকারক বলো তো? ক্লিমেনসন বিকারক। ক্লিমেনসন বিকারক কি করে? কার্বনিল মূলকটাকে মিথিলিন মূলকে কনভার্ট করে দেয়, তাই না? দেখো কার্বনিল মূলকটাকে মিথিলিন মূলকে সে কনভার্ট করবে, অর্থাৎ এখানে জিনিসটা হয়ে যাবে হচ্ছে CO এর জায়গায় CH2, বাকি কোথাও সে বিক্রিয়া করবে না। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? তাহলে আরেকবার দেখো, এ হচ্ছে আমাদের ইথাইন,
বি হচ্ছে বেনজিন, সি হচ্ছে আমাদের অ্যাসিটোফেনল, আর ডি মানে এখানে যে যৌগটা তৈরি হচ্ছে সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের ইথাইল বেনজিন, তাই না, ইথাইল বেনজিন। আচ্ছা, এখানে এখানে তো আবার বলে দিচ্ছে, দেখো বলে দিচ্ছে যে এই যৌগটা হচ্ছে 2 কার্বনের একটি অসম্পৃক্ত যৌগ, 2 কার্বনের অসম্পৃক্ত যৌগ, রাইট? বুঝতেই পারছি এটা। উদ্দীপকের যৌগগুলোর সংকেত লেখো, সেটা কিন্তু আমরা এখানে অলরেডি লিখে ফেলছি। তোমাদের যদি একটু সুবিধা করে দেই, তা আমি হচ্ছে এই জিনিসটাকে আর একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো এখানে এ হচ্ছে ইথাইন, তাহলে CH ট্রিপল বন্ড CH, বি হচ্ছে বেনজিন, আচ্ছা, তারপর দেখো আমাদের সি হচ্ছে অ্যাসিটোফেনল COCH3, আর এখানে কিন্তু কোনো সংকেত দেওয়া হয় নাই, কোনো মানে লেটার দেওয়া হয় নাই, তাও আমি এটাকে ইমাজিনারি ডি ধরে নিলাম, তাহলে ডি হবে ইথাইল বেনজিন। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়টা, বুঝতে পারলাম। পরে কি লেখছে যে দেখাও যে এ এবং বি যৌগের ওজোন সংযোজন বিক্রিয়ায় একই উৎপাদ তৈরি হয়। তাহলে এ হচ্ছে আমাদের ইথাইন, ইথানের ওজোন সংযোজক আমরা কিন্তু অ্যালিফেটিক হাইড্রোকার্বনে অল্প করে দেখছিলাম, এখন আবার দেখব। আর বি হচ্ছে আমাদের বেনজিন, বেনজিনের ওজোন সংযোজনে কি হয়, গ্লাইঅক্সাল তৈরি হয়, রাইট? তার মানে আমাদের দেখাইতে হবে এখানেও গ্লাইঅক্সাল এখানেও গ্লাইঅক্সাল, তাই না? দেখি এটা কি আসলেই হয় কিনা। এখানে আমাদের খ, তাহলে প্রথমে আমরা কি নিচ্ছিলাম ইথাইন, তাহলে CH ট্রিপল বন্ড CH, তাই না? এটার সাথে আমরা ওজোন গ্যাস চালনা করব, অবশ্যই এখানে কি থাকতে হবে, একটা নিষ্ক্রিয় মাধ্যম থাকতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি করবে, ওজোন গ্যাসের পরমাণুগুলো 2টা বন্ধনকে ভাঙবে, যদি ডাবল বন্ড হয় 2টা ভেঙে ফেলবে, ট্রিপল বন্ড হলে একটা রেখে বাকি 2টাকে ভাঙবে। তাহলে এখন দেখো যেহেতু এখানে 3টা বন্ধন আছে, কার্বন কার্বন কিন্তু একক বন্ধন থেকে যায়, একটা হাতে যুক্ত হবে অক্সিজেন, অপর হাতে যুক্ত হবে পারঅক্সাইড গুলো আর কি, একটা হচ্ছে অক্সাইডের অক্সিজেন, অপর হাতে হচ্ছে পারঅক্সাইডের অক্সিজেন। আর দেখো এই হাতগুলো কিন্তু খালি, সেখানে হাইড্রোজেন বসায় দাও, তাই না? এই হচ্ছে আমাদের সেই ওজোনাইড যৌগ। আচ্ছা, বুঝতে পারলাম বিষয়টা। আচ্ছা, এখন দেখো আমি কি করতে পারি, তোমাদের বই মতে অ্যালকাইনে যেভাবে ওজনীকরণ করছে, ওরা কিন্তু এখানে আর জিঙ্ক দেয় নাই, ওরা কি করছে, পানি দিছে। পানি কি করবে, অক্সিজেন নিয়ে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে, সেই হাইড্রোজেন পারঅক্সাইড পরবর্তীতে এই যৌগটাকে জারিত করে অ্যাসিড তৈরি করে, বুঝতে পারছো? বাট এখানে কিন্তু অ্যাসিড তৈরি করা যাবে না, তাই না? আমাদের তো কি তৈরি করতে হবে, গ্লাইঅক্সাল CHO, সেটা আমি এখানে তৈরি করব। ওকে, তাহলে তার জন্য আমি কি করবো জানো, তার জন্য কিন্তু আমি এখানে আর জিঙ্কের অনুপস্থিতি রাখতে পারি না, আমাদের অবশ্যই এখানে কি নিতে হবে, জিঙ্ক নিতে হবে। জিঙ্ক দেওয়ার পর আমি এখানে পানি নিতে পারি, বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি কি হয় বিষয়টা। জিঙ্ক তো আমাদের কি করবে, অক্সিজেন নিয়ে নিজে জারিত হয়ে যাবে, তাই না? এখানে জিঙ্ক অক্সাইড তৈরি করবে, আচ্ছা করলো জিঙ্ক অক্সাইড। ওকে, বুঝছি বিষয়টা। তারপর কি হবে, পানিতে হচ্ছে এই বন্ধনটাকে ভাঙবে, তাই না? তাহলে ওর একটা হাত খালি হলো, এই অক্সিজেনটা হাত খালি হলো, এই হাতগুলো এখানে এসে কি করবে, পাই বন্ধন তৈরি করবে, একই রকম ভাবে পাই বন্ধন তৈরি করবে, তাই না? যদি পাই বন্ধন তৈরি করে ফেলে তাহলে যৌগটা দেখতে কিরকম হবে, দেখো HC ডাবল বন্ড O, C ডাবল বন্ড O H। দেখো এটাই কি সেই CHO হয়ে গেছে না? এটাই কিন্তু আমাদের সেই প্রিয় গ্লাইঅক্সাল, বুঝতে পারছো? গ্লাইঅক্সাল হয়ে গেছে না, সহজ। তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম অ্যালকাইন থেকে বা ইথাইন থেকে আমাদের গ্লাইঅক্সাইল তৈরি হচ্ছে। আচ্ছা, এবার যদি আমি আসি বেনজিনের কথাটা, ঠিক আছে, বেনজিনের বিষয়টা আসি, তাহলে বেনজিনে কিভাবে কি হয়, এই দেখো আমরা এখানে বেনজিনটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? কার্বন গুলো অবশ্যই এখানে একটু ভেঙে ভেঙে আমরা দেখাবো, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, হ্যাঁ, এখানে আমাদের হাইড্রোজেন 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 হাইড্রোজেন, গেল কি বিষয়টা? আচ্ছা, এখন আমি এখানে কি করব, ওজোন চালনা করব, ঠিক আছে, ওজোন গ্যাস দিব। আচ্ছা, বিক্রিয়া করাচ্ছি, CCl4 দিলাম, তাহলে কি হবে, এখানে ওজোনটা আমি কি বলছিলাম, 2টা বন্ধন থাকলে 2টা বন্ধনকে নষ্ট করে ফেলে, তাহলে এখানে আসবে, এটাকে ভাঙবে, এটাকে ভাঙবে, এটাকে ভাঙবে, ভেঙে এখানে যুক্ত হয়ে যাবে, তাই না? যুক্ত হয়ে কিরকম স্ট্রাকচার তৈরি করে, দেখো এই দেখো, এই কার্বনের সাথে এই কার্বনের সংযোগ নাই, যেখানে সিঙ্গেল বন্ড সেটা কিন্তু ইনট্যাক্ট, বুঝতে পারছো কি? যেখানে সিঙ্গেল বন্ড তার কিন্তু সে কোনো ক্ষতি করবে না, যেখানে ডাবল বন্ড সেখানে সে আক্রমণ করবে।
আক্রমণ করে এই যে এখানে অক্সিজেন, এখানে ধরো পারঅক্সাইড, অক্সিজেন পারঅক্সাইড, অক্সিজেন পারঅক্সাইড, বুঝতে পারছো? আর এখানে বাকি হাতে কিন্তু হাইড্রোজেন আছে, দিয়ে দাও। ওকে, গেল। এই হচ্ছে সেই জটিল ওজোনাইড যৌগ। এখন আমি কি করব, এই যৌগটার মধ্যে জিঙ্ক চালনা করব, অবশ্যই এখানে পানি দিয়ে উত্তপ্ত করব। ওকে, দেখো জিঙ্ক কি করবে, জিঙ্কের কাজই হচ্ছে মিললে এখান থেকে অক্সিজেন বের করা, সেই অক্সিজেন গুলো নিয়ে চলে যাবে, বুঝছো? অক্সিজেন গুলো নিয়ে কি তৈরি করবে, 3 মোল জিঙ্ক অক্সাইড তৈরি করবে, তাই না? শেষ। পানি কি করবে, পানি হচ্ছে পারঅক্সাইড বন্ধনটাকে ভাঙবে, ভাঙলো, ভাঙলো। তাহলে আলটিমেটলি দেখো এখানে এসে কি করবে, ওর একটা হাত ওর একটা হাত এখানে এসে পাই বন্ধন তৈরি করবে, একই রকম ভাবে এখানে এসে এই হাতগুলো পাই বন্ধন তৈরি করবে। তাহলে এই যৌগ, এই অংশটুকু এই অংশ থেকে আলাদা হয়ে গেছে না, বিষয়টা বোঝো? এই অংশটুকু এই অংশ থেকে আলাদা হয়ে গেছে, তাই না? বাট আমাকে বলো তো, এই অংশ কি এই অংশ থেকে আলাদা হয়েছে? না, এখানে কিন্তু কোনো কিছুই হয় নাই, তাই না? তার মানে এখানে কিন্তু আলটিমেটলি এই যৌগটা এইভাবে ভাঙবে, এখান থেকেও এইভাবে ভাঙবে, তাই না? বিষয়টা এরকম, রাইট? বিষয়টাকে বুঝতে পারছো? তার মানে আমি যদি পুরো জিনিসটাকে একবারে দেখানোর চেষ্টা করি কিভাবে ভাঙে, সেই জিনিসটাকে যদি আমি একবারে সামারি আকারে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি, তখন তুমি দেখতে পারবা এই যৌগটা হচ্ছে আলটিমেটলি এইভাবে ভাঙে, এইভাবে ভাঙে, এবং এটা হচ্ছে এইভাবে ভাঙে, তাই না? তাহলে থাকলো কি বলো, CHO, এখানে একটা ডাবল বন্ড হয়েছে, CHO, এখানে একটা ডাবল বন্ড হয়েছে, তাই না? এখান থেকে এসে, রাইট? তার মানে এখানে কি তৈরি হবে, এই যে আমাদের CHO, CHO, এই হচ্ছে আমাদের সেই লাইঅক্সাল, বুঝতে পারছো? তার মানে এখানেও গ্লাইঅক্সাল তৈরি হচ্ছে, এখানেও গ্লাইঅক্সাল তৈরি হচ্ছে, রাইট? তাহলে একই উৎপাদ তৈরি হলো। তাহলে আমাদের কিন্তু কথাটা আমরা প্রমাণ করতে পারলাম, তাই না? একই উৎপাদ তৈরি হয়, দুই জায়গায় আমাদের কি তৈরি হবে, লাইঅক্সাল। ওকে, বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, চলো তাহলে আমরা একটু আগাই। আচ্ছা, এরপর হচ্ছে পরের টপিকে যাই, সেটা হচ্ছে অর্থপ্যারা ও মেটা নির্দেশক। এটা হচ্ছে আমরা একাডেমিকে অনেকেই বুঝতে পারি না, অনেকে হয়তো আমরা এটা মুখস্থ করে ফেলি যে অর্থপ্যারা কারা, মেটা কারা, বাট এটার ব্যাখ্যাটা, লজিক্যাল ব্যাখ্যাটা আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না। সো অত ঝামেলার মধ্যে আমরা যাবো না, জাস্ট আমরা একটু মনে রাখবো যে যারাই হচ্ছে অর্থপ্যারা তারা কি করে, তারা হচ্ছে বলয়কে সক্রিয় করে, তার মানে এরা হচ্ছে সেই সক্রিয়কারী গ্রুপ। আর যারা হচ্ছে মেটা, তারা কি করে, তারা হচ্ছে বলয়টাকে নিষ্ক্রিয় করে, বলয় ইলেকট্রন ঘনত্ব কমায় ফেলে, তাহলে এরা হচ্ছে সেই নিষ্ক্রিয়কারী গ্রুপ। বুঝতে পারলাম? তাহলে অর্থপ্যারাগুলো হচ্ছে বলয়কে সক্রিয় করে, ইলেকট্রন ঘনত্ব বাড়ায়, আর মেটা হচ্ছে বলয়কে নিষ্ক্রিয় করে, ইলেকট্রন ঘনত্ব কমায়। এখন আমি কিভাবে অর্থপ্যারা আর মেটা চিনতে পারি, তাই না? আমার তো চেনাটাই তো মূল দায়িত্ব। তাহলে একদম সহজে আমি তোমাদের বলতেছি, এটাই তোমরা মনে রাখো, পরীক্ষার জন্য একটু জানলেই হবে যে অর্থপ্যারা কারা, যাদের মধ্যে মেইনলি লোন পেয়ার ইলেকট্রন থাকে। হ্যাঁ, লোন পেয়ার ইলেকট্রন থাকে। কোন পরমাণুতে থাকবে, যদি তোমার জিনিসটা এরকম হয়, যৌগটা যদি এরকম হয়, তো এখানে আমাদের কি আছে, একটা পরমাণু আছে, লেটস সে সেটা হচ্ছে একটা জি দিলাম, জি বলতে একটা পরমাণু বোঝায়, গ্রুপ বোঝায়। তো ওর কি আছে, এরকম ভাবে একটা লোন পেয়ার আছে, তাহলে এই জি গ্রুপটা কি হবে, অর্থপ্যারার নির্দেশক হবে, ঠিক আছে? আর কি হইতে পারে, এখানে যদি কোনো অ্যালকাইল গ্রুপ থাকে, দেখো অ্যালকাইল গ্রুপে কিন্তু কোনো লোন পেয়ার নাই, তাও সে হচ্ছে বলের ভিতরে ইলেকট্রন ঘনত্ব পুশ করতে পারে। কিভাবে করতে পারে বলতো, হাইপার কনজুগেশনের মাধ্যমে। এত ঝামেলা আমরা এখন দেখতেছি না, জাস্ট মনে রাখবো লোন পেয়ার থাকলে সক্রিয় করে, অ্যালকাইল গ্রুপ থাকলেও কিন্তু সক্রিয় করে। ওকে, আচ্ছা, কারা হবে মেটা, আমাকে বলো তো মেটা কারা হয়? আচ্ছা, তো এদের বাইরে যারা আছে, বা তুমি এভাবে বলতে পারো যেসব কার্যকরী মূলকে কি আছে, আমাদের পাই বন্ধন আছে, পাই বন্ধন থাকে, তারা হচ্ছে মেটা হয়। ওকে, অর্থাৎ যদি এই জি এর মধ্যে কোনো পাই বন্ধন থাকতো, মেটা। খুব সহজ না এখন চেনা, খুব ইজি কিন্তু। আচ্ছা, তাহলে আমি যদি কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি এখান থেকে, যেগুলো কমনলি আসে সেগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি এক্সাম্পল আকারে। আচ্ছা, এখানে এক্সাম্পলের মধ্যে প্রথমে আবার আসবে কি, OH,
রাইট, লোন পেয়ার আছে। তারপরে কি NH2, তাই তো, OH মানে কি ফেনল, NH2 মানে কি অ্যানিলিন, তাই না? তারপর হচ্ছে OR, এটা হচ্ছে আমরা বলি কি অ্যানিসল, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে কোনো হ্যালোবেনজিন লোন পেয়ার আছে, তাই না? এখানে 3টা লোন পেয়ার দেয় কিন্তু একটা, সবসময় হচ্ছে মনে রাখবা সে হচ্ছে পুশ করতে পারে একটা। আর হচ্ছে আমাদের আইসোসায়ানাইড গ্রুপ, আইসোসায়ানোবেনজিন লোন পেয়ার আছে। এই যে এইগুলো হচ্ছে মোস্ট কমনলি ব্যবহৃত হয়। আর কি আছে আমাদের অ্যালকাইল গ্রুপ, টলুইন, তাই না, এরকম বিষয়টা। আর এটার মধ্যে কে কে আছে? এটার মধ্যে আমাদের আছে হচ্ছে নাইট্রো গ্রুপ, তাই তো। তারপর আছে হচ্ছে আমাদের CN গ্রুপ, C ট্রিপল বন্ড N, পাই বন্ধন আছে। তারপর হচ্ছে CHO গ্রুপ, C ডাবল বন্ড O, C ডাবল H গ্রুপ, C ডাবল বন্ড O আছে, তাই না? এগুলো কিন্তু কমনলি পরীক্ষায় দেয়, তাহলে মনে থাকবে তো বিষয়গুলো। আচ্ছা, তাহলে দেখি এখানে আর কি কি প্রশ্ন আছে। নিচের কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেশি সক্রিয়, মানে সক্রিয়কারী গ্রুপ? সক্রিয়কারী গ্রুপ কারা বলো? অর্থপ্যারা, তাই না? অর্থপ্যারা গুলো হয়। দেখি তো এখানে অর্থপ্যারা কেউ আছে কিনা। বেনজো সায়ানাইড মানে হচ্ছে C ট্রিপল বন্ড N, তাই না? পাই বন্ধন আছে মানে এটা কিন্তু মেটা। তারপর কি দেখো ফেনল মানে হচ্ছে OH, লোন পেয়ার আছে, তাই তো। লোন পেয়ার হলে কি করবে? সে চক্রের মধ্যে প্রবেশ করাবে, তার মানে এটাই কিন্তু সেই অর্থপ্যারা। বাকিগুলো দেখি, বেনজিন সালফোনিক অ্যাসিড, অর্থাৎ এখানে কি আছে? SO3H আছে, তাই তো, সালফারের সাথে অক্সিজেনের পাই বন্ধন আছে, বাদ। নাইট্রোবেনজিন মানে এখানে NO2 আছে, নাইট্রোজেনের সাথে অক্সিজেনের পাই বন্ধন আছে, বাদ। উত্তর হচ্ছে বি, বাকিগুলো কিন্তু মেটা। নিচের কার্যকরী মূলকসমূহের মধ্যে কোনটি মেটা নির্দেশক? সরাসরি মেটাই বের করতে বলছে, তাই না? দেখি তো, NH2 লোন পেয়ার আছে অর্থপ্যারা, OH লোন পেয়ার আছে অর্থপ্যারা, CH3 লোন পেয়ার নাই, তাও কিন্তু অর্থপ্যারা, ঠিক আছে। এটাকে আমরা প্লাস আই প্রভাব বলি, ধনাত্মক আবেশ ধর্মিতা। থাকলো কোনটা? এইটা, তাই তো। এটা গঠনটা কি এরকম, তোমাদের দেখাই দেই, তোমরা কিন্তু এসব জানো, তাই না? দেখো এই যে কার্বনের সাথে ডাবল বন্ড আছে, তার মানে মেটা। পরে কি বলছে যে এখানে কোন রিঅ্যাকশনটা হচ্ছে ভুল, ইনকারেক্ট কোনটা, তাই না? ইনকারেক্ট কোনটা? আচ্ছা, হয়তো তোমরা এখান থেকে বুঝতে পারতেছো না, আমি তোমাদের একটু বলে বলে দিচ্ছি। দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের টলোইন দেওয়া আছে, ঠিক আছে। টলোইনের সাথে আমরা অ্যালকাইল হ্যালাইড নিলাম, এখানে কি নিলাম? এক্সেস ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো টলোইনের মধ্যে কি আছে? অ্যালকাইল গ্রুপ, তার মানে টলোইন কিন্তু একটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হয়ে গেল, তাই না? অর্থপ্যারা হয়ে গেল, রাইট। এখন অর্থপ্যারায় যদি আমরা অ্যালকাইলেশন করি, তাহলে ক্যাটনটা, কার্বোক্যাটনটা কোথায় যুক্ত হবে? নিশ্চয়ই অর্থ আর প্যারা কার্বনে যুক্ত হবে। বাট যখনই আমি এখানে অতিরিক্ত লুইস অ্যাসিড ব্যবহার করে ফেলবো, সেক্ষেত্রে কি হয়? সেখানে কিন্তু আর অর্থপ্যারা সমাণু তৈরি হয় না, সেক্ষেত্রে এরকম ভাবে মেটা সমাণু তৈরি হবে। বুঝতে পারছো? তার মানে পরিমিত পরিমাণে যদি লুইস অ্যাসিড নেওয়া হয়, অর্থ এবং প্যারা সমাণু তৈরি হবে। এই যৌগটাকে আমরা জাইলিন বলি, অর্থোজাইলিন প্যারাজাইলিন তৈরি হয়। বা যদি অতিরিক্ত পরিমাণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হয়, সেটাকে আমরা মেটাজাইলিন, মানে সেখান থেকে মেটাজাইলিন তৈরি হয়। তার মানে এই রিঅ্যাকশনটা কিন্তু ঠিক আছে। অনেকে হচ্ছে এটা দাগাই দিচ্ছে যে ভাই অর্থ প্যারার মধ্যে কিভাবে মেটাতে যায়, এই কথাটা আমি একটু মনে রাখবো। যদি এখানে কোনো অতিরিক্ত কথাটা বলা থাকে, তাহলে বুঝবো সেটা হচ্ছে মেটা হবে, গেল। আচ্ছা, তারপর দেখো অ্যানিলিনা যদি আমরা ব্রোমিনেশন করি, হ্যাঁ, ব্রোমিন চালনা করি, এখানে কি বলছে? মেটা ব্রোমো অ্যানিলিন তৈরি হয়। কথা কি ঠিক না? এটা কিন্তু কথা ঠিক না। কেন? কারণ আমি এখানে কোনো এক্সেস জাতীয় কিছুই ব্যবহার করতেছি না, তাই না? আবার দেখো এখানে কি আছে আমাদের, এটা তো অর্থপ্যারা গ্রুপ, অর্থপ্যারা গ্রুপে হলে কি হবে? হয় অর্থ কার্বনে যুক্ত হবে অথবা প্যারা কার্বনে যুক্ত হবে। এখানে কি করছে? মেটা কার্বনে বসাই দিছে। হইলো বিষয়টা? হয় নাই কিন্তু। তার মানে এইটাই কিন্তু সেই ভুল জিনিসটা, তাহলে এইটাই আমাদের উত্তর, তাই না? তোমরা আমরা গত লেকচার যদি করে থাকো তোমরা, সেখানে দেখবা যে আমরা বলছিলাম যে অ্যানিলিনের NH2 এর মধ্যে লোন পেয়ার থাকার কারণে সে অর্থপ্যারা নির্দেশক হয়। কথা ঠিক আছে। তার মধ্যে যদি আমি হ্যালোজেনেশন করি, হ্যাঁ, তার মধ্যে যদি আমি সালফোনেশন করি, অর্থ এবং প্যারা সমাণু তৈরি হয়। একটা এক্সেপশন কি ছিল? আমি যদি তাদের মধ্যে নাইট্রেশন করি, নাইট্রেশন করলে কি হয়? মেটানাইট্রো সমাণু তৈরি হয়, রাইট? বলছিলাম না? বলছিলাম কিন্তু। সেখান থেকে কিভাবে অর্থপ্যারা সমাণু তৈরি করা যায়, সেটা কিন্তু আমরা সেই প্রশ্নের মধ্যে আলোচনা করছিলাম, জাস্ট একটু মনে রাখবা। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে আমাদের, এখানে কি আছে? একটা কার্বনিল যৌগ আছে, গ্রিগনার বিকারক আছে। আমাদের আগের পড়াশোনা, আগের পড়াশোনার নলেজ এখানে ইউজ করতে হবে। যদি আমরা গ্রিগনার বিকারকে মিথানল ইউজ করি, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড ইউজ করলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, তাই না? রাইট, বিষয়টা তো এরকমই। আচ্ছা দেখো তো, এখানে আমাদের এই যে আলফা কার্বন দুইটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, মানে 2 ডিগ্রি, তার মানে এটাও কিন্তু ঠিক আছে, তাই তো। তারপর দেখো এখানে কি দিছে?
অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, মানে এটা হচ্ছে আমাদের সেই গ্রিগনার বিকারক, আদ্র বিশ্লেষণ করলে বেনজিন তৈরি হয়। এইটাও কিন্তু ঠিক আছে। তাহলে উত্তর কোনটা হবে? অপশন বি, আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি। পরেরটা দেখি, বেনজিন থেকে মেটানাইট্রোটোলুইন কিভাবে তৈরি করা সম্ভব। এখন আমাদের মাথায় কি চলে আসতে পারে যে ভাই টলুইন তো আমাদের অর্থপ্যারা ইন্ডিকেটর, তাই না, অর্থপ্যারা নির্দেশক, তাহলে আমি কিভাবে মেটা সমাণু তৈরি করতে পারি? চলে আসলো না এটা, এই জিনিসটা মাথায়? আমরা একটু অন্যভাবে চিন্তা করি তো। আমি যদি টলিন যৌগটাকে মাতৃযৌগ চিন্তা না করে নাইট্রোবেনজিনকে মাতৃযৌগ চিন্তা করি, তাহলে কি হয়? নাইট্রো গ্রুপটা তো আমাদের মেটা নির্দেশক, তার মানে এটার মধ্যে যদি আমরা অ্যালকাইলেশন করি তখন কিন্তু মেটা কার্বনই আমাদের কি বসবে? মেটা কার্বনই হচ্ছে CH3 গ্রুপটা বসে। তার মানে আমি যদি এখানে টলুইনটাকে মাতৃযৌগ চিন্তা না করে নাইট্রোবেনজিনকে মাতৃযৌগ চিন্তা করি, তাহলে কিন্তু বিষয়টা অনেক ইজি হয়ে যায়। তার মানে প্রথম কাজ হচ্ছে এখানে বেনজিন থেকে আমরা নাইট্রোবেনজিন তৈরি করব, তারপর আমরা সেটার মধ্যে অ্যালকাইলেশন করব। বুঝতে পারছো? স্টুডেন্টের মধ্যে সমস্যাটা কি হয়? ওরা হচ্ছে বেনজিন থেকে টলুইন তৈরি করে, টলুইন থেকে আর এই মেটা নাইট্রোতে যাইতে পারে না। তো আমরা ওইভাবে আগাবো না, আমরা হচ্ছে একটু বুদ্ধিমানের মতো আগাবো। ঠিক আছে, দেখো কি করব। এই যে আমাদের বেনজিন, এটার সাথে আমি কি বলছিলাম? বেনজিন তৈরি করব, তার মানে নাইট্রেশন করে দিব। নাইট্রেশন কিভাবে করতে হয় আমরা অলরেডি কিন্তু শিখছি। গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে তৈরি হয়ে গেল আমাদের সেই নাইট্রোবেনজিন, তাই তো? নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেল। আর এখানে কি তৈরি হলো? এখানে সাথে তোমার পানি তৈরি হলো, রাইট? আচ্ছা, এই যে আমাদের নাইট্রোবেনজিন তৈরি হলো, এটার মধ্যে এখন আমরা কি করব? এখন আমরা অ্যালকাইলেশন করব। আচ্ছা, এটার মধ্যে এখন আমি কি দিব? ধরো হচ্ছে আমি দিলাম হচ্ছে CH3Cl। ওকে, অবশ্যই এখানে কি দিতে হবে? তুমি এখানে একটা লুইস অ্যাসিড নিলা তোমার ইচ্ছা মতো। তাহলে এখানে প্লাস অংশটা কি করবে? চলে যাবে হচ্ছে মেটা কার্বনে, তাই না? মেটা কার্বনে চলে যায়, রাইট? কেন যায় বলো তো? কারণ নাইট্রোটা এখানে মেটা নির্দেশক, তাহলে এটা চলে যাবে মেটা কার্বনে। তাহলে যৌগটা কি তৈরি হয়? যৌগটা তৈরি হলো এরকম ভাবে টলুইন, তাই না? এই হলো সেই যৌগটা, ঠিক আছে? সাথে তোমার HCl তৈরি হয়। তাহলে এইটাই হচ্ছে সেই মেটা নাইট্রোটলুইন, তাই তো? টলুইনের রেসপেক্টে মেটা কার্বনে নাইট্রোটা বসে আছে। আমরা একটু উল্টা ভাবে চিন্তা করলাম, অন্যভাবে চিন্তা করলাম। তাহলে বুঝলাম বিষয়টা সহজ, কিন্তু আগাই কি বলছে দেখো, C8H10 এই হাইড্রোকার্বন। এখন বিষয় হচ্ছে C8H10 দিয়ে কি বোঝায়, তাই তো? এটা দিয়ে কি বোঝায় ভাই? এটা তো ওই CnH2n বা CnH2n+2 কোনটার সাথে মিললো না, তাই না? আচ্ছা, তো আমি যদি এটা পড়তে চাই তাহলে আমাদের একটা ফরম্যাট সম্পর্কে আগে জানা থাকা লাগবে। সেই ফরম্যাটটা কি? সেই ফরম্যাট হচ্ছে মেইনলি এরকম যে CnH2n-6, এগুলো দিয়ে মেইনলি হচ্ছে আমরা হচ্ছে বেনজিন ও তার অ্যালিফেটিক বলা হচ্ছে না, হাইড্রোকার্বনের জাতকগুলোকে চিনতে পারি। ওকে, কি বললাম? বেনজিন ও তার হাইড্রোকার্বনের জাতকগুলোকে চিনতে পারি, মানে টলুইন, জাইলিন, তারপর হচ্ছে মেসিটাইলিন, এসব যৌগকে চিনতে পারি। চিন্তা করে দেখো, তুমি যদি এখানে n এর মানটাকে 6 বসাও, n এর মানটাকে তুমি যদি 6 বসাও তাহলে কি পাবা? এখানে পাবা হচ্ছে C6H12-6, মানে H6 কি হয়ে যাবে? এটা বেনজিন, রাইট? যদি 7 বসাও তাহলে কি হবে দেখো তো একটু, C7, 7 × 14 থেকে 6 বাদ দাও, কি হয়ে যাবে? সেটা 8 হয়ে যাবে না, রাইট? 8 হয়ে যাবে। সেটা কিন্তু আমাদের আলটিমেটলি ওই মিথাইল বেনজিন বা টলুইন, তাই তো? এরকম বিষয়টা। আচ্ছা, এখন যদি তুমি 8 বসাও তাহলে C8, 8 × 2 = 16, 16 থেকে 6 বাদ দিলে হবে 10, C8H10, এটা হবে সেই জাইলিন, মানে ডাইমিথাইল বেনজিন। ওকে, তার মানে এই যে C8H10 এটা দিয়ে কি বোঝায়? জাইলিন বোঝায়। আচ্ছা, ঠিক আছে। এখন আমি কি করলাম? এটাকে আমরা নাইট্রেশন করলাম, নাইট্রিক অ্যাসিডের সাথে একবার নাইট্রেশন করলাম, এই জন্য মনোনাইট্রেশন। এরকম ভাবে যৌগ তৈরি হলো। ওকে, বুঝতে পারলাম। এই যৌগে কি পাওয়া যায়? দুইটা সমাণু পাওয়া যায়। এখন বলছে কি এটার গঠন তুমি নির্ণয় করো, আমরা অলরেডি বুঝিয়ে ফেললাম। এটা হচ্ছে জাইলিন, এবং রাসায়নিক সমীকরণটি দেখাও, মানে এখানে যে দুইটা সমাণু তৈরি হলো সেই দুইটা সমাণু তুমি ফিগার আউট করো, দেখার চেষ্টা করি। খেয়াল করো, এখন আমি এখানে কি নিচ্ছিলাম বলতো? জাইলিন নিচ্ছিলাম, তাই না? জাইলিন নিচ্ছিলাম। আমাকে বলো জাইলিনের সংকেত কিরকম হয়?
জালিন কিন্তু দুই রকমের সম্ভব, সরি 3 রকমের সম্ভব। অর্থজালিন হইতে পারে, তাই না? এটা কিন্তু আমাদের সেই অর্থ সমাণু, রাইট? আর কি হইতে পারে বলতো? আর হইতে পারে হচ্ছে আমাদের মেটা সমাণু। দেখো আমি যদি এখান থেকে দেখাই, আর হইতে পারে আমাদের মেটা সমাণু, আর হইতে পারে প্যারা সমাণু, তাই না? তুমি যে সিকোয়েন্সে লেখো কোনো সমস্যা নাই, সিকোয়েন্স আসলে ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আগে আমরা ধরো হচ্ছে প্যারাটাই নিলাম, এটা হচ্ছে আমাদের প্যারা সমাণু। এরপর ধরো আমরা নিলাম হচ্ছে মেটাটা, মেটা সমান, তাই তো? আচ্ছা, গেল, একটু তো আমরা বুঝতে পারলাম। এখন খেয়াল করে দেখো, আমি এখানে নাইট্রেশন করছি কয়বার? একবার। একবার নাইট্রেশন করা মানে কি? একটা NO2 গ্রুপ যুক্ত হওয়া, তাই না? সেটাই তো এখানে হচ্ছে। তার মানে এই NO2টা আসলে কোথায় যুক্ত হবে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়, তাই না? এখন আমি কেমনে বুঝবো ভাই আমার যৌগটা আসলে কোনটা? আমি তো NO2 যুক্ত করব, ওকে, বিষয়টা বুঝলাম, বাট আসলে কোন যৌগটার মধ্যে হচ্ছে আমরা এখানে যুক্ত করা শুরু করব, এইটা এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে। খেয়াল করে দেখো প্রশ্নের মধ্যে হিন্টটা কি বলছে? সমাণু তৈরি হয় 2টা, তাই তো? তার মানে NO2 এর জন্য অ্যাভেলেবল জায়গা হবে 2টা। দেখার চেষ্টা করি, বলতো এই যে CH3 এটা কি অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? নিশ্চয়ই অর্থপ্যারা। অর্থপ্যারা হলে সেই অর্থ কার্বনে অথবা প্যারা কার্বনে হচ্ছে ইলেকট্রোফাইলটাকে যুক্ত করবে। আচ্ছা করো, দেখো ওর রেসপেক্টে এইটা হচ্ছে অর্থ কার্বন, তাই না? বাট ওর রেসপেক্টে কি এটা অর্থ কার্বন না, এটা কিন্তু মেটা হয়ে যায়, তাহলে মেটাটা কি বসতে পারবে না? ওকে, ক্রস দিলাম, ঠিক আছে? ক্রস মানে এখানে বসতে পারবে না, এটা আবার হ্যালোজেন চিন্তা করো না, হ্যাঁ? আচ্ছা, তারপর দেখো তো ওর রেসপেক্টে এইটা হচ্ছে প্যারা কার্বন, ওকে, বাট ওর রেসপেক্টে আমার মেটা হয়ে গেল, বসতে পারবে না। ওর রেসপেক্টে এটা প্যারা কার্বন, ওকে, বাট ওর রেসপেক্টে আমার মেটা হয়ে গেল, বসতে পারবে না, তাই না? আর এখানেও তার চিন্তা করার দরকারই নেই, ওর রেসপেক্ট হচ্ছে মেটা, তাহলে বসতে পারবে না। তার মানে এই যুগে কোথাও আমি নাইট্রো গ্রুপটাকে বসাইতেই পারি না, তার মানে এইটা কিন্তু এখানে হওয়া সম্ভব না, বিক্রিয়া কিন্তু হওয়া সম্ভব না, কোথাও বসাইতে পারতেছি না। এখানে চিন্তা করে দেখি, ওর রেসপেক্টে ওকে নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে এটা হয় অর্থ, ওকে, বাট ওর রেসপেক্টে কি হয়ে যাবে? মেটা হয়ে যাবে। আবার যদি, তার মানে এখানে বসতে পারবে না, মেটা হলে কি বসতে পারবে না। আবার যদি তুমি এটা চিন্তা করে দেখো তাহলে ওর রেসপেক্টে কিন্তু মেটা হয়ে যায়, বসতে পারবে না, তাই না? এখানে চিন্তা করলে দেখো ওর রেসপেক্টে মেটা হয়ে যায়, বসতে পারবে না। এই কার্বন চিন্তা করলে ওর রেসপেক্ট আবার মেটা হয়ে যায়, তাহলে এখানে কিন্তু বসতে পারে না, ওকে। তার মানে এখানেও কিন্তু কোথাও বসতে পারে না। বাট তুমি যদি এই যৌগের মধ্যে চলে আসো তাহলে কি হয় একটু খেয়াল করে দেখি, এই যৌগে কি হয়। তুমি যদি এই কার্বনটা নিয়ে চিন্তা করো, ওর রেসপেক্টে দেখো অ্যাডজেসেন্ট কার্বন, সাথের কার্বন, তার মানে অর্থ কার্বন, ওর রেসপেক্টে কিন্তু অর্থ কার্বন, তার মানে এটা কিন্তু সেই অর্থ পজিশন, বুঝছো? অর্থ পজিশন মানে কি এখানে বসতে পারবে, অর্থ প্যারা গেল। তাহলে এখানে বসালে একটা সমাণু তৈরি হচ্ছে, বুঝলাম। আবার দেখো এই কার্বনটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, ওর রেসপেক্ট হচ্ছে প্যারা কার্বন, আর ওর রেসপেক্টে কি হবে? অর্থ কার্বন, তাই না? তার মানে এখানে কিন্তু আমরা কি বলতে পারি, এটা অর্থ কার্বন হইতে পারে, প্যারা কার্বন হইতে পারে, যাই হোক না কেন এখানে কিন্তু বসতে পারে। দুটা পজিশন হয়ে গেল। তাহলে এখানে বসালে একটা সমাণু, এখানে বসালে আরেকটা সমাণু, তাহলে বাই ডিফল্ট বুঝতে পারলাম এই দুটো পজিশনে কিন্তু যুক্ত হওয়া সম্ভব না। দেখি তো, যদি এই কার্বনটা চিন্তা করে দেখি, ওর রেসপেক্টও মেটা, ওর রেসপেক্টে কিন্তু মেটা, তাহলে বাদ। এখন যদি আমরা এই কার্বনটার কথা চিন্তা করে দেখি, দেখো ওর রেসপেক্টটা হয় কি অর্থ, আর ওর রেসপেক্টটা হয় কি প্যারা, তাহলে অর্থ হয় প্যারা হয়, তাহলে এখানেও কিন্তু বসতে পারে। তাহলে এখানেও দেখো অর্থ প্যারা, এখানেও অর্থ প্যারা, তার মানে দুইটা কার্বনে বসানো কিন্তু সেম জিনিসই বোঝায়, বুঝছো? দুইটা কার্বনে বসানো একই জিনিস বোঝায়। তার মানে এখানে আলটিমেটলি ভিন্ন ভিন্ন সমাণু কোথায় তৈরি হইতে পারে বলতো? যদি আমি এই কার্বনে বসাই, আর যদি আমি এই দুটার মধ্যে থেকে যে কোনো একটা কার্বনে বসাই, সেটুসে আমরা এই কার্বনে বসাইলাম, এখানে বসাইলে নতুন কোনো সমাণু তৈরি হবে না, তাহলে এখানে একটা, এখানে একটা, এই দুটো সমাণু তৈরি হবে। তার মানে আলটিমেটলি আমি এখানে কি নিচ্ছি বলতো? মেটাজাইলিন নিচ্ছি, ওকে। আমি এখানে মেটাজাইলিন সমাণু নিয়ে বিক্রিয়া করব, ওকে, বুঝতে পারলাম। এখন কিন্তু আর কোনো সমস্যা নাই, বিক্রিয়াটা ইজিলি আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? দেখো তোমাদের যে উদ্ভাসের বইটা আছে সেখানে কিন্তু এই সলভটা ভুল দেওয়া, ওরা হয়তো এই দুটো থেকে কোনো একটা নিয়ে বিক্রিয়া করছে, বাট এই দুটা কিন্তু হবে না, হবে কোনটা? এইটা, বুঝতে পারছি? আচ্ছা দেখি, যদি আমি এখন চিন্তা করে দেখি আমাদের কি আছে, এই যে আমাদের সেই টলুইন, তুমি এখানে বসাও এখানে বসাও, সেম জিনিস, ওকে। এটার সাথে আমি কি করলাম? নাইট্রেশন করলাম, সালফিউরিক অ্যাসিড দিলাম, H2SO4, ওকে, এরকম বিষয়টা। আচ্ছা তাহলে দেখো এখানে আমি কি বলতেছিলাম, এখান থেকে আমাদের এই প্লাস অংশটা
এই কার্বনে যুক্ত হইতে পারে আর এই কার্বনে যুক্ত হইতে পারে, তাই না? এই দুটো পজিশন, তাহলে এখানে দুটো সমাণু তৈরি হয়ে গেল, তাই না বিষয়টা? রাইট। আচ্ছা, যদি আমি এখানে সমাণুগুলো দেখানোর চেষ্টা করি, তাহলে এই ধরো একটা সমাণু, এই ধরো আমাদের আরেকটা সমাণু। আচ্ছা, এটা নিচে রাখি। আচ্ছা, এখন দেখো এখানে তাহলে আমাদের নাইট্রো গ্রুপ বসবে, এখানে আমাদের নাইট্রো গ্রুপ বসবে, তাই না? এই হলো আমাদের দুইটা সমাণু, সাথে আমাদের 2 মোল পানি তৈরি হয়, ওটা আমাদের দেখার বিষয় না। বুঝছো তো কিভাবে তোমাকে সমাধান করতে হবে জিনিসটা? ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই প্রবলেমটা মেনলি আমরা এইভাবে সলভ করলাম। চল আমরা আগাই। আচ্ছা, এর প্রশ্ন ভাইয়া টলুইন। এই প্রশ্ন হচ্ছে টলুইন। এখন বিষয়টা হচ্ছে যে টলুইন নিয়ে আমার কিন্তু একটা বড় লেকচার আছে, আমার হচ্ছে মোটামুটি 50 মিনিটের একটা বড় একটা লেকচার আছে। তোমরা যদি টলুইন নিয়ে বিস্তারিত জানতে চাও, ওই লেকচারটা তোমরা করে ফেলতে পারো। হ্যাঁ, লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আমরা জাস্ট একটু শর্টে আলোচনা করব যে টলুইন জিনিসটা আসলে কিরকম বিক্রিয়া দেয় বা কিরকম নেচার শো করে, এগুলো একটু শর্টে দেখার চেষ্টা করব। দেখো, এই হচ্ছে আমাদের সেই টলুইন, এই তো মিথাইল বেনজিন, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা, এখন তুমি যদি চিন্তা করে দেখো এখানে আমি কি কি রিয়াকশন দেখতে পারি, তাই তো? প্রথম রিয়াকশনটা কি হবে? ক্লোরিনের সাথে। ক্লোরিনের সাথে সে হচ্ছে দুই ভাবে রিয়াক্ট করতে পারে। একটা হচ্ছে সূর্যের আলোর প্রভাবে সে রিয়াক্ট করতে পারে, আর একটা হচ্ছে লুইস অ্যাসিডের প্রভাবে সে রিয়াক্ট করতে পারে। বুঝতে পারলাম? দেখো তো, সূর্যের আলোর প্রভাবে কি হবে জানো? এখানে মেনলি তাপমাত্রা থাকে হচ্ছে 111 ডিগ্রি সেলসিয়াস, এরকম একটা তাপমাত্রা থাকে। তাহলে এখানে কি হবে? ক্লোরিন ফ্রি রেডিকেল তৈরি হবে। এই ফ্রি রেডিকেল গুলো আলটিমেটলি এখানে এসে হচ্ছে এই কার্বন থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে থাকবে। ওকে, চক্রে কিন্তু প্রবেশ করবে না, তাই না? কারণ চক্র কিন্তু ইলেকট্রোফিলিক ছাড়া কোনো বিক্রিয়া দিবে না। ওকে, তাহলে এখানে কি হবে? প্রথম ধাপে তৈরি হবে হচ্ছে এরকম ভাবে একটা যৌগ CH2Cl, তাই না? এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। কি নাম বলো? বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড। আচ্ছা, এরপর আবার কি হবে? রিঅ্যাকশনটা যদি আমরা হইতে দিই, চলমান থাকতে দিই, তাহলে এখানে হচ্ছে আবার রিঅ্যাক্ট করবে, আবার রিঅ্যাক্ট করে তৈরি করবে হচ্ছে আবার হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে, হাইড্রোজেন রিপ্লেস হয়ে তৈরি করবে, জাস্ট এ মিনিট, CHCl2, তাই না? এটার নাম কি বলতো? বেনজাল ক্লোরাইড। বেনজাল ক্লোরাইড। লাস্টে আরেকবার হচ্ছে রিপ্লেস হবে, রিপ্লেস হয়ে তৈরি করবে এরকম ভাবে CCl3, নাম এটার নাম হচ্ছে বেনজো ক্লোরাইড। ওকে, তাহলে বেনজাইল, বেনজাল, বেনজো, এরকম ভাবে 3টা ক্লোরাইড তৈরি হলো। আচ্ছা, এবার হচ্ছে পরেরটা, ঠিক আছে? এটার মধ্যে যদি লুইস অ্যাসিড দিই তখন কি হবে, তাই না? লুইস অ্যাসিড দিলে আসলে কি হয় সেটা দেখার চেষ্টা করি। তাহলে এখানে কিন্তু আর মুক্তমূলক তৈরি হবে না, এখানে ইলেকট্রোফাইল তৈরি হয়ে যায়। ইলেকট্রোফাইল কিন্তু চক্রের মধ্যে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? যেহেতু এটা অর্থপ্যারার ইন্ডিকেটর, এখানে হচ্ছে অর্থসামন্য তৈরি করবে, তাই তো? রাইট, অর্থক্লোরোটোলিন তৈরি করবে, আর কি তৈরি করবে? প্যারাক্লোরোটোলিন তৈরি করবে, এরকম। বুঝতে পারছো বিষয়টা? ইজি কিন্তু। আচ্ছা, তাহলে আমাদের একটা গেল। এরপর যদি আমরা আসি এখানে, যদি আমরা অ্যালকাইলেশন করতে চাই, CH3Cl, এটা দিয়ে ধরো আমরা ইচ্ছা অ্যালকাইলেশন করতে চাই, তাহলে জাইলিন তৈরি হবে। এবার খেয়াল করে দেখো এখানে কিন্তু দুইটা কম্বিনেশন হওয়া সম্ভব। ওকে, যদি আমরা এই অ্যালকাইল হ্যালাইডটাকে অপটিমাম লেভেলে নিই, ঠিক আছে? অপটিমাম লেভেলে নিই, মানে যতটুকু দরকার আমি ততটুকুই নিলাম, তাহলে কি হবে? সুন্দর মতো, যেহেতু অর্থ প্যারা, তার মানে অর্থ সমাণু প্যারা সমাণু তৈরি হবে। তার মানে এখানে দেখো আমাদের তৈরি হবে হচ্ছে অর্থোজাইলিন এবং তৈরি হবে হচ্ছে প্যারাজাইলিন। ওকে, এরকম বিষয়টা। বাট আমি যদি এই অ্যালকাইল হ্যালাইডটাকে অনেক বেশি পরিমাণে নিই, এক্সেস মাত্রায় নিই, তাই না? আমরা একটু আগে দেখছি কিন্তু, তখন এখানে কি হয়ে যাবে? তখন এখানে হচ্ছে মেটা সমাণু তৈরি হয়ে যায়। ওকে, এই যে মেটা সমাণু তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এই টলুইনের জারণ, ঠিক আছে? এই জারণে কি হয় আলটিমেটলি সেটা আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আসো তাহলে এবার যদি আমরা অক্সিডেশন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি,
তাহলে এখানে কি হয়, অক্সিডেশন দুই রকমের হয়, এটা হচ্ছে তীব্র জারণ আর এটা হচ্ছে মৃদু জারণ। মৃদু জারণ। এখন আমাকে বলো তীব্র জারণ আমি কি দিয়ে করতে পারি বলতো? আমি কিন্তু এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় দ্রবণ নিতে পারি, তাই না? পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় দ্রবণ নিতে পারি। তো তোমাদের ওয়ে মেনলি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় দ্রবণের কথাই মেনলি বলা হয়েছে, বুঝতে পারছো? ক্ষারীয় দ্রবণের কথা এখানে বলা হয়েছে। সেখান থেকে জায়মান অক্সিজেন প্রডিউস হয়, যেটা হচ্ছে আমাদের পার্শ্বশিকল CH3 কে সম্পূর্ণরূপে জারিত করে COOH এ কনভার্ট করবে। ওকে, বিষয়টা এরকম, সাথে পানি তৈরি হয়, অত কিছু না দেখলেও চলবে। এটা কি আমাদের বেনজয়িক অ্যাসিড, তাই না? আর মৃদু জারণটা আসলে কি জানো? মৃদু জারণ করার জন্য এখানে অবশ্যই CS2 বা CCl4 এই দ্রাবকে দ্রবীভূত CrO2Cl2 এরকম ভাবে একটা যৌগ নিতে হয়। এই যৌগটার নাম হচ্ছে ক্রোমিল ক্লোরাইড, বুঝছো? নাম কি বলতো এটার? ক্রোমিল ক্লোরাইড। এবং এটাকে আরেকটা নামে ডাকা যেতে পারে, সেটাকে আমরা বলছি ইটার্ড বিকারক, ইটার্ড রিয়াজেন্ট। ওকে, তো ইটার্ড রিয়াজেন্ট কি করবে? প্রথমে হচ্ছে আমাদের টলুইনের সাথে বিক্রিয়াটা ইটার্ড কমপ্লেক্স নামে একটা মধ্যবর্তী যৌগ তৈরি করবে, অন্তর্বর্তী যৌগ। সেটা হচ্ছে পরবর্তীতে ভেঙে গিয়ে এখানে তৈরি করবে হচ্ছে বেনজালডিহাইড। ওকে, বেনজালডিহাইড। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই রিঅ্যাকশন গুলো কি তোমাদের মাথায় থাকবে? তা আমি কিন্তু তোমার জন্য একটু ইজি করে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা হচ্ছে এগুলা বুঝতে পারছো। হ্যাঁ, এগুলো আশা করি তোমরা ধরতে পারছো। আচ্ছা, তাহলে এইবার আসো, এগুলো যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রশ্নগুলা করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, চলো দেখি কি আছে পরবর্তী প্রশ্নে। নিচের কোন যৌগটি হচ্ছে অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক উভয় আকারে উভয় ধর্ম প্রদর্শন করে? ঠিক আছে, কোনটা অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটাই হবে। খেয়াল করে দেখো, আমি যদি এরকম ভাবে একটা যৌগ চিন্তা করি, এই যে আমাদের সেই বেনজিন রিং, আর এখানে আমাদের কি আছে? একটা অ্যালকাইল গ্রুপ আছে, তাই না? ধরো একটা অ্যালকাইল গ্রুপ আছে। ওকে, তাহলে এই যে অ্যারোমেটিক রিং, এটা কি করবে? নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক কাজ করবে, তাই না? এই পার্টটা নিশ্চয়ই আমাদের অ্যারোমেটিক হিসেবে কাজ করবে। অ্যারোমেটিক যৌগ কি করবে বলতো? অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে বিশেষ রকমের অসম্পৃক্ততা দেখায়, তাই তো? এটা হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া দিবে, তাই না? আর এখানে যে আর চেইনটা আছে, এটা নিশ্চয়ই আমাদের সেই অ্যালিফেটিক চেইন। অ্যালিফেটিক চেইন এটা কি করবে? এটা মেনলি আমাদের ওই জারণ বিক্রিয়া দেয়, এটা দেখলাম প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে মুক্তমূলক দিয়ে, তাই না? এইসব বিষয়গুলো। তার মানে এই গঠনের সব যৌগই হচ্ছে মেনলি অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটাই হবে। তাহলে এখানে চিন্তা করে দেখো, আর এর বদলে যদি CH3 থাকে তাহলে টলুইন হয়ে গেল না? টলুইন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। চলো আগাই। ক্লিমেনসন বিজারণে বেনজালডিহাইড হতে নিম্নের কোনটি উৎপন্ন হয়? দেখো খেয়াল করে, আমি যদি এখানে বেনজালডিহাইড চিন্তা করি, এই দেখো ধরো এই কার্বন থেকে দেখাচ্ছে তোমাদের সুবিধার জন্য। আমি যদি এখানে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা করি, অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম, আর এখানে কি নিলাম? গাঢ় HCl। গাঢ় HCl থেকে জায়মান হাইড্রোজেন প্রডিউস হয়। জায়মান হাইড্রোজেন কি করবে? CO গ্রুপটাকে CH2 গ্রুপে কনভার্ট করবে, এই গ্রুপটাকে CH2 গ্রুপে কনভার্ট করবে। CH2 আর একটা হাইড্রোজেন মিলে কি হয়ে যাবে? CH3 হয়ে যাবে না? CH3 হয়ে যাবে। তাহলে তৈরি করলো কি? টলুইন, তাই তো? সাথে আমাদের এখানে পানি তৈরি হয়, বাই প্রোডাক্ট। দেখো তো টলুইন কি কোথাও আছে? অপশন সি, তাই না? আচ্ছা, আশা করি বুঝতে পারলাম। এবার আসো, তীব্র জারক দ্বারা যদি আমি টলুইনকে জারিত করি, তাই তো? তীব্র জারণ, তাহলে কি হবে? নিশ্চয়ই বেনজয়িক অ্যাসিড তৈরি হবে, তাই না? এটা কি আমরা একটু আগে দেখছি না? দেখে ফেলছি। দেখো এই যে আমাদের টলুইন, তাই না? এটাকে আমি জারণ করব, কি দিয়ে জারণ করবো বলো তো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে তৈরি করে পটাশিয়াম ম্যাঙ্গানেট, পানি এবং জায়মান অক্সিজেন। এটা হচ্ছে মেনলি এখান থেকে হাইড্রোজেন গুলোকে রিপ্লেস করে দিবে, রিপ্লেস করে হচ্ছে এখানে অক্সিজেন এরকম ভাবে বসাই দিল, সাথে আমাদের পানি তৈরি হয়। এরকম বিষয়টা তৈরি করবে কি? বেনজয়িক অ্যাসিড। তাহলে অপশন বি। ওকে, চলো আগাই। এই প্রশ্নে দেখি এখানে কি বলা হচ্ছে যে C6H5Cl, মানে এটা কিন্তু আসলে একটা ক্লোরোবেনজিন বোঝায়। ক্লোরোবেনজিন, সাথে আমি কি নিচ্ছি? সোডিয়াম নিচ্ছি, সাথে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি। তাহলে এখানে 2 মোল সোডিয়াম আর 2 মোল হচ্ছে 1 মোল হচ্ছে আমাদের CH3Cl। এখানে কি হবে? এটাও কিন্তু হচ্ছে আমরা মোটামুটি
খুব বিস্তারিতভাবে না পড়লেও কিন্তু যখন উডস বিক্রিয়া পড়ছিলাম সেখানে আমরা দেখার চেষ্টা করছিলাম যে উডস বিক্রিয়ার সাথে রিলেটেড 3টা টপিক আমাদের পড়তে হয়। উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া আর হচ্ছে ফিটিক বিক্রিয়া। উডস বিক্রিয়া হচ্ছে 2টা অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়, ফিটিক বিক্রিয়া 2টা অ্যারাইল বা ফিনাইল গ্রুপ যুক্ত হয়, আর উডস ফিটিকে কি হবে, অ্যালকাইল এবং ফিনাইল গ্রুপ যুক্ত হবে, তাই না? বিষয়টা এরকম। তাহলে এখানে দেখো, খেয়াল করে দেখো, আমাদের এখানে অ্যালকাইল গ্রুপও আছে আবার ফিনাইল গ্রুপও আছে, তাই না? তাহলে এরা যুক্ত হবে, এরা যুক্ত হয়ে কি তৈরি করবে বলতো, আমাদের সেই টলুইন তৈরি করবে। সো এই বিক্রিয়াটার নামই হচ্ছে সেই উডস ফিটিক বিক্রিয়া। ওকে, উডস ফিটিক বিক্রিয়া। এটা কিন্তু টলুইনের একটা প্রস্তুতি বিক্রিয়া কিন্তু বলতে পারো, তাই না? টলুইনের প্রস্তুতির জন্য উডস ফিটিক বিক্রিয়া একটা আছে, তারপর হচ্ছে আমাদের এই যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া যেটা আমি দেখছিলাম একটু আগে, তাই না? এখানে তো টলুইন তৈরি হলো, এটাও কিন্তু একটা আছে, তাই না? সো এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি, তাই তো? দেখো এখানে আলটিমেটলি কি তৈরি হচ্ছে, সোডিয়াম কি করবে, এখান থেকে হ্যালোজেন নিয়ে যাবে, এখান থেকে হ্যালোজেন নিয়ে যাবে, হ্যালোজেন নিয়ে এখানে কি তৈরি করবে আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো এখানে তৈরি করবে হচ্ছে 2 মোল সোডিয়াম হ্যালাইড, তাই না? আচ্ছা, আর এখানে অ্যালকাইল গ্রুপটা এই কার্বনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে মিথাইল বেনজিন বা টলুইন, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের সেই রিয়াকশন। অবশ্যই দেখো এখানে কি লাগবে, ড্রাই ইথার বা শুষ্ক ইথার লাগবে, তাই না, নিষ্ক্রিয় মাধ্যম তৈরি করার জন্য, কারণ সোডিয়াম তো অনেক একটা রিঅ্যাক্টিভ ধাতু, তাই তো? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সেই রিয়াকশনটা, আশা করি আমরা বুঝতে পারলাম। কি বলছে দেখো, টলুইন থেকে কিভাবে আমরা বেনজিনে যাইতে পারি, আবার বেনজিন থেকে কিভাবে আমরা টলুইনে আসতে পারি সেটা আমাদের এখানে মানে দেখাইতে বলছে। তাহলে ধরো হচ্ছে এটা আমাদের প্রথম কেস আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কেস। হ্যাঁ, এইভাবে আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথম কেসে কি হচ্ছে, টলুইন থেকে আমরা বেনজিন তৈরি করব, কিভাবে করা যায় একটু খেয়াল করে দেখি। এই ধরো আমাদের সেই টলুইন CH3, তাই না? আমি কি করব, সুন্দর মতো এটাকে জারণ করে দিব, পার্শ্ব শিকল জারণ করে দিব পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ক্ষারের উপস্থিতিতে, রাইট? তাহলে কি হবে, এখানে CH3টা জাইত হয়ে তৈরি করবে হচ্ছে CH যুক্ত অ্যাসিড, তার মানে বেনজোইক অ্যাসিড। তারপর দেখো একদম শুরুতে আমরা যখন বেনজিন নিয়ে পড়াশোনা করতেছিলাম কি বলছিলাম, এই যে বেনজোইক অ্যাসিড তৈরি হলো, এটার মধ্যে আমরা কি করব, ক্ষার চালনা করব। তাহলে ক্ষার চালনা করলে কি তৈরি হবে, সোডিয়াম বেনজয়েট, লবণ তৈরি হয়ে যাবে, তাই না? সোডিয়াম বেনজয়েট। এই সোডিয়াম বেনজয়েটে যদি আমরা সোডা লাইম চালনা করি, সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এরকম ভাবে আমরা যদি সোডা লাইম চালনা করি, হ্যাঁ, ক্ষার বলা উচিত একসাথে, সোডা লাইম বলা উচিত, তাহলে এখানে কি হবে, সুন্দর মতো বেনজিন তৈরি হয়ে যাবে, রাইট? বিষয়টাকে বুঝতে পারছি, আশা করি এটা আমাদের ক্লিয়ার গেল। আচ্ছা, বেনজিন থেকে কিভাবে টলুইন তৈরি করা যায়, এটা তো অনেক ইজি, তাই না? কি করব, সুন্দর মতো অ্যালকাইলেশন করে দিব। তাহলে সেকেন্ড যে পার্টটা আছে বেনজিন থেকে টলুইন, এটার মধ্যে আমরা খুব সুন্দরভাবে অ্যালকাইলেশন করে দিব, CH3Cl, প্রভাব হিসেবে থাকবে হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে এখানে কি হবে, প্লাস অংশটা যে কোনো একটা কার্বনে বসে যাচ্ছে, তৈরি করবে কি, মিথাইল বেনজিন, আর এখানে HCl, তাই না? তাহলে দেখো উপরের বিক্রিয়া কি হচ্ছে, আমাদের টলুইন থেকে তৈরি হচ্ছে বেনজিন, আর নিচের বিক্রিয়া কি হচ্ছে দেখো তো, নিচের বিক্রিয়া কি হচ্ছে, বেনজিন থেকে তৈরি হচ্ছে টলুইন, রাইট? বিষয়টা কি বুঝতে পারলাম? আচ্ছা, এখানেও তো বানান ভুল লিখছি, ঠিক করে দিই, বেনজিন। ওকে, তাহলে কিন্তু এই প্রশ্নটা আমাদের সলভ হইলো। চলো আগাই। দেখো, টলুইনকে সরাসরি যদি আমি ব্রোমিনেশন অথবা ব্রোমোবেনজিনকে যদি আমরা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করে করতে চাই, তাহলে কেন হচ্ছে মেটা ব্রোমো টলুইন তৈরি করা যায় না? কেন করা যায় না? কারণ তুমি যদি টলুইন চিন্তা করো, এখানে কি আছে, আর গ্রুপ আছে, অর্থপ্যারা নির্দেশক। তুমি যদি ব্রোমিন চিন্তা করো, এখানে কি আছে, হ্যালোজেন গ্রুপ আছে, অর্থপ্যারা নির্দেশক। তার মানে এখানে দুইটা যোগে তোমাকে রেজোনেন্সটা দেখাইতে হবে, ঠিক আছে, অনুরণনটা দেখাইতে হবে, তাই কিন্তু কাজ শেষ। ওকে, তুমি যদি বিক্রিয়া করে দেখাইতে চাও, নিচে একটা বিক্রিয়া করতে পারো, বাট সেটা কিন্তু এখানে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে মেইনলি রেজোনেন্সটা, হ্যাঁ, অনুরণনটা। তো দেখো, যেহেতু আমরা অনুরণন এখনো দেখি নাই, আমি তোমাকে সিম্পলি হচ্ছে দেখাই দিচ্ছি। প্রথমে কি দেখবো আমরা,
টলুইনের রেজোনেন্সটা দেখব। ওকে, এই ধরো আমাদের সেই টলুইন, তাই তো? এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আচ্ছা, এখন যদি চিন্তা করে দেখি এখানে আসলে কি হয়, পাই বন্ধনগুলো আমরা একটু স্পেসিফিকলি দেখাই দিই। এরকম আমরা কি বলতেছিলাম, টলুইন হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক, তাই না? অর্থপ্যারা ইন্ডিকেটর। তার মানে অর্থপ্যারারে কি করে, মুক্ত জোড়কে প্রবেশ করায়। ওর তো ভাই মুক্ত জোড় নাই, কি করবে ও হচ্ছে এখান থেকে একটা বন্ধনকে ভেঙে সেই বন্ধন জোড়কে আলটিমেটলি চক্রের মধ্যে প্রবেশ করাবে। এই অবস্থাকে আমরা কি বলি, হাইপার কনজুগেশন। বুঝছো, হাইপার কনজুগেশন। ওকে, হাইপার কনজুগেশন গেল। এখন যখন এটা প্রবেশ করবে তখন এখানে কি হয়ে যাবে, এই কার্বনের সাথে ডাবল বন্ড হয়ে যাবে, তাই না বিষয়টা? তাহলে আসো এই জিনিসটা দেখতে আসলে কিরকম হয়ে যায়, দেখো এরকম হয়ে যায়। দেখো এখানে এই যে কার্বন ও হচ্ছে দুইটা হাইড্রোজেনকে ধরে রাখছে, এই হাইড্রোজেনের সাথে এখন আর বন্ধন নাই, এটাই সেই হাইপার কনজুগেশন। এখানে কি চলে আসছে, ডাবল বন্ড চলে আসছে, তাই না? দেখো তো এখানে কার্বনের হাত কয়টা হয়ে গেল, 1 2 3 4। এখানে যদি পাই বন্ধন চিন্তা করতাম 5টা হয়ে যেত না? সেটাকে তো ব্যালেন্স করা দরকার। এই ব্যালেন্স করার জন্য এখানে কি হয়ে যাবে, এই কার্বনটা হচ্ছে এই বন্ধনে ইলেকট্রনটাকে বিকর্ষণ করে, এই কার্বনটা এই বন্ধনে ইলেকট্রনটাকে বিকর্ষণ করে পার্শ্ববর্তী কার্বনের কাছে পাঠায় দেয়। তার মানে আলটিমেটলি এখানে কিন্তু এই কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তাই তো? এই কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। বাকিগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না, এখানে যেরকম ছিল সেরকমই কিন্তু থেকে যায়। ওকে, আচ্ছা, এরপর কি হয় যদি আমরা একটু দেখার চেষ্টা করি। এরপর যদি আমরা স্ট্রাকচারটা একটু দেখি, দেখো উপরে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, উপরে যেরকম ছিল সেরকমই থাকে, বাট নিচে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো এখন এখানে কি হয়, এই কার্বন ও তো নিজের কাছে ইলেকট্রন রাখতে চাইবে না, তাই না? ও কি করবে, এই বন্ধনের ইলেকট্রনটাকে আবার বন্ধনে পাঠিয়ে দিতে চায়। ওকে, তাহলে খেয়াল করে দেখো এখানে বন্ধন থেকে বের হয়ে আসছিল, সেটা আবার হচ্ছে বন্ধনে ফেরত যাওয়ার চেষ্টা করে। এই কার্বনে তো আর যাবে না, কারণ এখান থেকে তো বের হয়েছে, তাই না? এখান থেকে তো বিতাড়িত হয়েছে, তাহলে বিতাড়িত জায়গায় ফিরে আসবে না। তাহলে সে হচ্ছে পার্শ্ববর্তী কার্বনের কাছে যাওয়ার চেষ্টা করে, এই কার্বনের কাছে যাওয়ার চেষ্টা করে। এখানে যদি যাওয়ার চেষ্টা করে তাহলে আলটিমেটলি এখানে কি হবে, একটা পাই বন্ধন তৈরি হবে না? এখানে কিন্তু আমাদের একটা পাই বন্ধন তৈরি হয়ে যাবে, তাই না? এই জায়গাটা পাই বন্ধন তৈরি হলো। তাহলে যদি আমি এখানে পাই বন্ধন তৈরি করি, এই কারণে হাত হয়ে যায় 5টা, সেটা ব্যালেন্স করার জন্য কি হবে, এখান থেকে পাই বন্ধনের ইলেকট্রনটা এই কার্বনের মাথায় চলে আসে, যার ফলে এখানে কি হবে, এটা নেগেটিভ চার্জ তৈরি হয়। বুঝতে পারছি বিষয়টা? এটা কোনো এখনো পরিবর্তন হয় নাই, বুঝতে পারছি? আচ্ছা, এরপর আসলে তুমি আগাও, যদি আগানোর চেষ্টা করি, দেখো উপরের গ্রুপে কিন্তু এখনো কোনো পরিবর্তন হয় নাই। সেটা ধরো আমরা এখানে কপি করে নিলাম, দেখো বক্সের মধ্যে কি হয় দেখি তো। আচ্ছা দেখো এটা কিন্তু আগেই ছিল, এখন কি হবে, আবার তুমি সেম ভাবে চিন্তা করো, এই ইলেকট্রনটা কি করবে, আবার হচ্ছে বন্ধনের মধ্যে আসতে চেষ্টা করে, এই কার্বনের হাত হয়ে যায় 5টা, ব্যালেন্স করার জন্য এখান থেকে ইলেকট্রনটাকে আবার বিকর্ষণ করে পরবর্তী কার্বনের মাথায় পাঠায় দেয়, তাই তো? তাহলে এরকম হয়ে যায় বিষয়টা। এরপর কি হয় আবার চিন্তা করে দেখি। আচ্ছা এখানে একটু চিন্তা করে দেখি যে এই ইলেকট্রনটা এখন কি করে বলতো, এই যে এখানে যে ইলেকট্রনটা তৈরি হলো সেটা হচ্ছে আবার বন্ধনে আসার চেষ্টা করে, তার মানে এই ইলেকট্রন হচ্ছে এখানে আসার চেষ্টা করবে, তাই না? খেয়াল করে দেখো এই কার্বনের হাত এখন 5টা হয়ে যায়, সেটা ব্যালেন্স করার জন্য এই বন্ধনটা আবার হচ্ছে এখানে চলে যায়, যার ফলে জিনিসটা দেখতে কিরকম হয়ে যাবে, জিনিসটা দেখতে এখন হয়ে যায় হচ্ছে এরকম। দেখো এই কার্বন হচ্ছে আবার এখানে বন্ধন তৈরি করে, এখানে কিরকম হয়ে যাবে, বন্ধনগুলো এরকম হয়ে যাবে, তাই না? এই যে কাঠামোগুলো আমি 5টা কাঠামো আঁকলাম না, এই কাঠামোগুলোকে আমরা হচ্ছে হাইপার কনজুগেশন কাঠামো বলি, ঠিক আছে? হাইপার কনজুগেশন কাঠামো আমরা বলে থাকি। ওকে, আচ্ছা তাহলে তুমি বলতে পারো ভাই লাভটা কি হলো, আগে যেরকম ছিল এখন তো সেরকমই রয়ে গেছে, তাই না? লাভটা কি হয়েছে, লাভটা হয়েছে আমাদের যখন আমি এরকম ভাবে ইলেকট্রন নাড়াচাড়া করতেছিলাম, দেখো তো এখানে অর্থ কার্বনে, এখানে আমাদের প্যারা কার্বনে, আর এখানে আমাদের আবার অর্থ কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল। তার মানে ইনে সামান আমি কি বলতে পারি, এই যৌগটার মধ্যে রেজোনেন্সের কারণে আমাদের অর্থ কার্বনে এবং প্যারা কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। এই জন্য কি হয়, টলুইনটা কিন্তু অর্থ প্যারা নির্দেশক হয়। বুঝতে পারছি বিষয়টা? আশা করি এটা আমাদের ক্লিয়ার হইল। আচ্ছা এখন যদি আমরা তুমি একই রকম ভাবে ব্রোমিন দিয়ে চিন্তা করে দেখো, ব্রোমিনটা কিন্তু ইজি, কারণ দেখো ব্রোমিনে কি আছে, আমাদের কিন্তু লোন পেয়ার আছে, তাই না? সুন্দর মতো লোন পেয়ারটাকে
ভিতরের দিকে পুশ করে দেয়। অর্থাৎ আমরা কিন্তু সেম ভাবে জিনিসগুলোকে আঁকতে থাকবো, সেম ভাবে আমরা লিখতে থাকবো, জাস্ট আমরা কি করবো, মাথায় হচ্ছে ব্রোমিন বসাই দিব। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? সেই জিনিসটা আমরা এখানে তোমাদের দেখাই দিচ্ছি। একদম এখন একটু ফাস্ট ফাস্ট দেখাবো, ঠিক আছে? একদম হচ্ছে ফাস্ট ফাস্ট দেখাবো। ধরো এখন আমরা একটু পরিবর্তন করে নিই। ধরো হচ্ছে এখানে আমরা ধরো লোন পেয়ারটা এখানে আঁকলাম, ঠিক আছে? ধরো এখানে আমাদের এখন পাই বন্ধন আছে, তাহলে কি হবে? হবে কিন্তু আগের জিনিসই, তাই তো? এখানে লোন পেয়ারটা এখানে আসবে, যার ফলে পাই বন্ধনটা এখানে মুভ করবে। ফলে জিনিসটা দেখতে কিরকম হবে বলতো? এসে দেখতে হবে হচ্ছে এরকম, যে ব্রোমিন এখন হচ্ছে প্লাস চার্জ হয়ে যাবে, ইলেকট্রন দিয়ে দিচ্ছে আর কি। তাহলে এখান থেকে আমাদের ইলেকট্রন হচ্ছে এখানে চলে আসলো, আর এই বন্ধনগুলো কিন্তু কোনো পরিবর্তন হলো না। এই ইলেকট্রনটা হচ্ছে এখানে আসার চেষ্টা করবে, তাই না? এখান থেকে বন্ধন আসবে এখানে, তাই তো? এগুলো কি নতুন কিছু? এগুলা কিন্তু নতুন কিছু না, তাই তো? নতুন কিছু কি না। তাহলে দেখার চেষ্টা করি এখানে আবার কি হয়। এই যে আমাদের ব্রোমিন প্লাস, আচ্ছা এখানে তো একটা পাই বন্ধন হবে, তাই না? আমি তো ইলেকট্রন দিয়েছি, হ্যাঁ এখানে একটা পাই বন্ধন হবে। আচ্ছা, এরকম বিষয়টা, ঠিক আছে? তাহলে এখানে আসলে এখানে, তারপর ইলেকট্রন আসলে এখানে, বন্ধন থাকলো এখানে। আবার তুমি এখানে আসো, তাহলে ব্রোমিন প্লাস, আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে দেখো, ইলেকট্রন যাবে হচ্ছে এখানে, পাই বন্ধন থেকে বের হয়ে আসবে হচ্ছে এইখানে, এই কার্বনের মাথায়। তাহলে তৈরি করলো হচ্ছে এই, আর হচ্ছে এখানে এই, তাই না? আবার কি হবে, লাস্টে আমাদের এখান থেকে ইলেকট্রন চলে আসবে এইখানে, আর এখান থেকে আবার হচ্ছে ইলেকট্রন ব্রোমিনের কাছে চলে যাবে। যার ফলে স্ট্রাকচার তৈরি হবে কিরকম, লোন পেয়ারটা আবার চলে আসছে এখানে, সিঙ্গেল বন্ড, তাই না? এখানে কি হলো, এরকম ভাবে বন্ধন তৈরি হয়ে গেল, তাই তো? এ হচ্ছে আমাদের সেই কনজুগেটেড স্ট্রাকচার গুলো, তাই তো? বা রেজোনেটিং স্ট্রাকচার গুলো। ওকে, বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, যদি তুমি এটাকে সামার আকারে দেখাইতে চাও তাহলে কিভাবে দেখাবা বলো? ব্রোমিন এবার যুক্ত আছে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, ঠিক আছে? এই জন্য সেটা কি হয়, অর্থপ্যারা নির্দেশক হয়। একটু দেখাইলে হবে। এবার তুমি যদি চাও রিঅ্যাকশনটা দেখাইতে পারো। আচ্ছা, এই যে রিঅ্যাকশনটা দেখো, টলুইন তার সাথে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে, সূর্যের আলো আছে এবং 111°C তাপমাত্রা আছে, তাই না? এটা কিন্তু আমরা দেখে ফেলছি, তাই না? এটা কিন্তু আমরা দেখে ফেলছি। কোথায় দেখছিলাম বলতো? এটা হচ্ছে আমরা এই যে দেখো এখানে দেখছিলাম, এই যে দেখো, রাইট? বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজো ক্লোরাইড। ওকে, তার মানে এটা কিন্তু আমরা হচ্ছে নতুন করে দেখবো না, জাস্ট তুমি মনে রাখবে এখানে 3টা যৌগ তৈরি হয়। প্রথমটা হচ্ছে আমাদের CH2Cl বেনজাইল ক্লোরাইড, তারপর হচ্ছে CHCl2 বেনজাল ক্লোরাইড, লাস্ট হচ্ছে CCl3 বেনজো ক্লোরাইড। হ্যাঁ, এটা কিন্তু রিঅ্যাকশন না। রিঅ্যাকশন যেহেতু আমরা একবার দেখেই ফেলছি, এখানে আমি জিনিসটা আর লিখলাম না আর কি, কপি করলাম না। রিঅ্যাকশন কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে, বুঝছো? কমপ্লিট করতে হবে কিরকম ভাবে, আগে যেভাবে দেখাইছি সেভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। আচ্ছা গেল। এরপর হচ্ছে লাস্ট প্রশ্ন, কি বলছে দেখো, ফ্রি রেডিকেল, এরকম একটা ফ্রি রেডিকেল আমাদের দেওয়া আছে, তাই না? এই জিনিসটা কিরকম দেখো, এই জিনিসটা হচ্ছে এরকম, মানে বেনজাইল ফ্রি রেডিকেল আমাদের দেওয়া আছে। অ্যারোমেটিক, এই যৌগটা অ্যারোমেটিক হবে, কারণ কি, এদের মধ্যে কি আছে দেখার চেষ্টা করি। আচ্ছা দেখি একটু হয় কিনা। এখানে 6টি পি অরবিটাল আছে, হ্যাঁ 6টা কার্বন ভিতরে আছে, মানে 6টা পি অরবিটাল, কথা ঠিক আছে। 6টি বিজোড় ইলেকট্রন আছে না, এখানে তো সবাই তো জোড়বদ্ধ ইলেকট্রন, তাই না? পাই বন্ধনে সবাই জোড়বদ্ধ ইলেকট্রন থাকে। বিজোড় ইলেকট্রন কই আছে বলতো? এই যে এইখানে একটা আছে, তাই না? তার মানে 6টা পি অরবিটাল, কথা কিন্তু ঠিক আছে, বাট বিজোড় ইলেকট্রন কয়টা? বিজোড় ইলেকট্রন 6টা না, বিজোড় ইলেকট্রন হচ্ছে একটা। 7টাও তাহলে হবে না, 6টাও হবে না, 7টাও হবে না, এই দেখো একটা বিজোড় ইলেকট্রন। তাহলে একটা বেনজিন রিং, সেটার মধ্যে 6টা পি অরবিটাল আছে এবং একটা বিজোড় ইলেকট্রন কিন্তু এখানে আছে। তাহলে এই ছিল আমাদের বেসিক কথাগুলো, যতটুকু আমাদের আলোচনা করা দরকার আমি কিন্তু পুরোটাই তোমাদের সাথে ডিসকাস করলাম। যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।